জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টর সুন্দরবাবুর এখানে আসবার কোনোই দরকার ছিল না, কিন্তু খানিকটা কৌতূহলে পড়ে সুন্দরবাবুও কিছুদিনের ছুটি নিয়ে জয়ন্ত ও মানিকের সঙ্গী হয়েছেন। সারাদিন কোথাও উল্লেখযোগ্য কিছুই আবিষ্কার করা গেল না। বিকেলে তারা শহরের প্রান্তে একটা ছোট নদীর ধারে এসে দাঁড়ালো। অমিয় জিজ্ঞেস করল, জয়ন্তবাবু, বলছি যে এরপরে আমরা কি করব? আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দেব। আচ্ছা, আপনাদের গাড়িতে কি রসদ আছে? ওই তো 1 কাঁদি বর্তমান কলা, ল্যাংড়া আম, সন্দেশ, 6 ডজন চিকেন স্যান্ডউইচ, কিছু কেক আর ওই কিছু বিস্কিটস। যাক, সুন্দরবাবুর আজ উপোস করবার ভয় নেই। কিন্তু এখানে রাত কাটাবার প্রস্তাবটা আমার একটুও ভালো লাগছে না। এমন সময় মানিক বলল, অমিয়বাবু, আপনি না বলেছিলেন মানুষ এখানে আসতে চায় না? হ্যাঁ, এই জায়গাটার একটা বদনাম আছে, আর সে বদনাম যে মিথ্যে নয় তার প্রমাণও আমরা পেয়েছি। তাহলে বালির উপরে এই পায়ের দাগগুলো কিসের? এই বলে মানিক নদীর তীরের দিকে আঙুল দেখালো। জয়ন্ত তাড়াতাড়ি ঝুঁকে পড়ে দেখতে লাগলো। দেখি দেখি। বালু তটে লম্বা পায়ের দাগের সারি নদীর জলের দিক থেকে ওপর দিকে উঠে এসেছে, আর সবগুলোই হচ্ছে মানুষের পায়ের দাগ। জয়ন্ত পকেট থেকে গজকাঠি বার করে এক মনে দাগগুলো মাপতে লাগলো। তারপর বলল, দাগগুলো যখন এত স্পষ্ট তখন নিশ্চয়ই পুরনো নয়, হয়তো কালই দাগগুলোর উৎপত্তি হয়েছে। এখান দিয়ে একদল লোক গিয়েছে, যে দলের একজন লোক খুব বেশি ঢ্যাঙা, বেটেদের চেয়ে লম্বা লোকেদের পায়ের দাগের মধ্যে ব্যবধান হয় বেশি। দলের একজন লোক খুব মোটা, তাই তার পায়ের দাগ বালির ভেতরে বেশ গভীর হয়ে বসেছে। হ্যাঁ, দলের একজনের ডান পা খোঁড়া, বালির উপরে তার ওই ডান পায়ের আঙুলের চিহ্ন রয়েছে, কিন্তু গোড়ালির চিহ্ন নেই। এখানে 6 জন লোকের পায়ের দাগ আছে। আমি 6 জোড়া আলাদা পায়ের দাগ পেয়েছি। অমিয়বাবু, আপনাদের যারা আক্রমণ করেছিল তাদের দলেও 6 জন লোক ছিল। এগুলো তাহলে ওদেরই পায়ের দাগ বলতে হয়। আর ওদের ভূতপ্রেত বলে সন্দেহ করবার কোনো কারণ নেই, কারণ ছায়ামূর্তি হলে এখানে ওদের পায়ের দাগ পড়তো না। পরেশ বলল, ভূতপ্রেত কিনা জানি না, কিন্তু আমাদের বন্দুকের গুলি খেয়েও তারা যে এগিয়ে এসেছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তখন আপনাদের কি মাথা ঠিক ছিল? নিশ্চয়ই আপনাদের গুলিতে তারা আহত হয়নি। আমাদের পক্ষে জোর করে কিছু বলা সাজে না, আর অসম্ভবে কেউ বিশ্বাস করবেই বা কেন? কিন্তু জানবেন, তারা আমাদের এত কাছে ছিল যে অতি বড় আনাড়ির বন্দুকের গুলিও ব্যর্থ হওয়ার কথা নয়। এখন আর ও নিয়ে তর্কের দরকার নেই, কারণ সেই মূর্তি 6টা সামনে না থাকলে ও তর্কের কোনো মীমাংসাই হবে না। তার চেয়ে এখন দেখা যাক ওই দাগগুলো কোন দিকে গেছে। চলুন। পায়ের দাগগুলো ধরে সবাই ঢালু জমির ওপর দিয়ে এগিয়ে চলল, কিন্তু বেশি দূর যেতে হলো না, কারণ নদীর প্রায় ধারেই রয়েছে একটা জঙ্গলময় জমি। একসময় তার চারিদিকে যে প্রাচীর ছিল, জায়গায় জায়গায় তার কিছু কিছু চিহ্ন আজও বর্তমান। পায়ের দাগগুলো সেই জমির ভেতরেই ঢুকেছে। সকলে ভাঙা প্রাচীরের সামনে দাঁড়িয়ে রইল। ইস, সারাদিনের পর একটা হদিশ মিলল বটে, কিন্তু আজ বোধহয় আর কিছুই পাওয়া যাবে না। সূর্য ডুবে গেছে। অন্ধকার খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। সামনের জমির ঝোপ এখনই যেন ঘন ও রহস্যময় হয়ে উঠেছে। চারিদিক এমন স্তব্ধ যে একটা সূঁচ পড়লেও শোনা যায়। সেই মৌনতার ভেতরে মাথার ওপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। পায়ের দাগগুলো ওই জমির মধ্যে গিয়ে ঢুকেছে। সুন্দরবাবু উঁকি ঝুঁকি মেরে বললেন, বাবা, ওটা যে গোরস্থান বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা গোরস্থানই। এখনো 2-4টে কবরের পাথর অটুট আছে। আমি জানতে চাই, পরিত্যক্ত শহরে এই পোড়ো গোরস্থানে 6 জন মানুষ কি উদ্দেশ্যে এসেছিল। হয়তো তারা এখন ওর মধ্যেই আছে, কারণ পায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে এ পথ দিয়ে এখনো ওরা বেরিয়ে আসেনি। হয়তো ওরা অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে। হতে পারে, কিংবা ওরা এখনো বেরোয়নি। কিন্তু আর যে আলো নেই। আকাশের আলো নেই, আমাদের আলো আছে। সুন্দরবাবু, ভুলে যাচ্ছেন কেন? আমরা 6টা বড় বড় পেট্রোলের লণ্ঠন এনেছি, সেগুলো জ্বালালে এখানটা আলোয় আলো হয়ে উঠবে। আচম্বিতে খানিক তফাতে এক অত্যন্ত কঠিন ও নিষ্ঠুর অট্টহাসি জেগে উঠল।
সুন্দরবাবু চমকে একেবারে দলের মাঝখানে এসে দাঁড়ালেন। সন্ধ্যের অন্ধকারে চারিদিক তখন ঝাপসা। জয়ন্ত কাউকেই দেখতে পেল না। সে বুকের ওপর দুহাত রেখে স্তব্ধ ও স্থির হয়ে দাঁড়িয়ে সেই আশ্চর্য অট্টহাসি শুনতে লাগল। অমিয় ম্লান মুখে অস্ফুট স্বরে বলল, সেদিনও আমরা এই অমানুষী হাসি শুনেছিলাম। নদীর মতো শব্দেরও স্রোত আছে। নদীর স্রোত দেখা যায়, কিন্তু শব্দের স্রোত ধরা পড়ে কানে। খানিকক্ষণ ধরে সেই ভয়াবহ অট্টহাসির শব্দ ঠিক স্রোতের মতোই শূন্যতার মধ্যে দিয়ে অবিরাম বয়ে চলল। তারপর হঠাৎ হাসি থেমে গেল এবং তার প্রতিধ্বনিগুলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তব্ধতার মহাসাগরে। সুন্দরবাবু তখন দুহাতে দুকান চেপে মাটির ওপর উবু হয়ে বসে পড়েছেন। অমিয়, নিশীথ ও পরেশ প্রাণপণে পরস্পরের হাত চেপে ধরে আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। যে হাসছে সে হয় পাগল, নয় আমাদের নিয়ে ঠাট্টা করছে। রাত্রিময়ী বনভূমি, ভয় ভরা রহস্যময় তার রূপ। মাথার উপরে অন্ধকারে আকাশ দানবের হাজার হাজার তারকার চোখ, আর তার তলায় আরো ঘন অন্ধকারে পর্বত শিখরগুলো যেন দৈত্যপুরীর বিচিত্র ও বিরাট অভিনয় ভঙ্গিতে স্থির ও স্তম্ভিত হয়ে আছে। আর সীমাহারা বিশাল অরণ্য সভয়ে বদ্ধ স্বরে থেকে থেকে আর্তনাদ করে উঠছে। ঘুঘুর ম্রিয়মানা সুরকে ঘুম পাড়িয়ে জেগে উঠছে প্যাঁচার বিরক্ত কর্কশ কণ্ঠ। সে যেন বিপুল বনকে এবং এই বনের ভেতরে আজ যারা এসে পড়েছে তাদের সবাইকে ক্রমাগত অভিশাপের পর অভিশাপ দিয়ে যাচ্ছে, এবং তারই সঙ্গে তাল রেখে ঘন ঘন বেজে উঠছে কালো বাদুড়দের অলক্ষণে ডানাগুলো। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, আলো জ্বালো, আলো জ্বালো, আলো জ্বালো। পেট্রোলের লণ্ঠন আনবার জন্য পরেশ গাড়ির দিকে এগোতে লাগলো। জয়ন্ত পরেশের হাত ধরে তাকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছেন? আর যে অন্ধকার সহ্য করা যাচ্ছে না, আলোগুলো এনে জেলে ফেলি। না, যদি এখানে সত্যি শত্রু থাকে তাহলে আলো জ্বালালে আমাদের দেখতে পাবে। এখন অন্ধকারই আমাদের বন্ধু। জয়ন্ত, নদীর জলে ছপছপ শব্দ হচ্ছে, কে যেন নদী পার হচ্ছে। শব্দটা থেমে গেল। খানিক পরে খুব কাছেই শোনা গেল পায়ের শব্দ। কে যেন দ্রুত পায়ে গোরস্থানের দিকে এগোচ্ছে, কিন্তু সে যে কে কিছুই বোঝা গেল না। ছিদ্রহীন অন্ধকার তার মূর্তিকে একেবারে গ্রাস করে ফেলেছে। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। জয়ন্তবাবু, যেখানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়, সেখানে এমন সময় এই অন্ধকারে যে বেড়াতে আসে তাকে কি সাধু বলে মনে হয় আপনার? কিন্তু এখান দিয়ে যে গেল সে কি মানুষ? এই রাতে এই পুরো শহরের গোরস্থানের সঙ্গে জ্যান্ত মানুষের কি সম্পর্ক থাকতে পারে? আমরাও কি ওর পিছনে পিছনে গোরস্থানে গিয়ে ঢুকবো? গোরস্থানে ঢুকতে হলে তো আলো জ্বালতেই হবে, কিন্তু এখন আলো জ্বালা আর নিজে থাকতে ধরা দেওয়া একই ব্যাপার। কি যে করবো ঠিক বুঝতে পারছি না। এখন আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে মানে মানে গাড়িতে গিয়ে উঠে পড়া, নইলে ভূত বা মানুষ শত্রুর হাতে না হোক, সাপ কিংবা বিচ্ছুর কামড়ে আমাদের অনিবার্য মৃত্যু হবে। ও জয়ন্ত, কোন দিকে গাড়ি আছে বলে দাও। তোমরা না যাও, আমি একলাই গাড়িতে গিয়ে বসে থাকি বাবা। সুন্দরবাবু পায়ে পায়ে এগিয়ে চললেন এবং হঠাৎ বনের ভেতর থেকে জেগে উঠল বাঘের গভীর গর্জন। তিনি চমকে আবার পায়ে পায়ে পিছিয়ে দলের মাঝখানে এসে হতাশ ভাবে বললেন, বাবা, তাহলে উনিও এখানে আছেন? তাড়াতাড়ি পিঠ থেকে বন্দুকটা নামিয়ে তিনি আত্মরক্ষার জন্য প্রস্তুত হলেন। শেয়ালদের সম্মিলিত কোলাহল জানিয়ে দিল এখন গভীর রাত।
নদীর কলতান শোনাচ্ছে কান্নার মতো। আকাশ একে অন্ধকার, কিন্তু হঠাৎ দেখা গেল আরো পুরু একটা অন্ধকারের ঘোমটা ছড়িয়ে পড়ে আকাশের তারাগুলোকে ঢেকে দিচ্ছে সম্পূর্ণভাবে। মেঘ করেছে, আজও হয়তো ঝড় বৃষ্টি হবে। তাহলে আমাদের দুর্দশার কিছু বাকি আর রইল না এই বেলা। কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। সেই আসন্ন দুর্যোগের বিভীষিকা, সেই নিবিড় তিমিরের ভয়াল অন্ধতা, সেই পরিত্যক্ত সমাধি ক্ষেত্রের অমানুষিকতার ভেতর থেকে জেগে উঠল ভয়ঙ্কর অস্বাভাবিক এক কণ্ঠধ্বনি। কে যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে কাদের ডেকে ডেকে তীব্র স্বরে বলছে, ওরে আয় 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 তোরা আয়। অন্ধকারে যারা দেখতে পায় তারা এখন আসুক, অন্ধকারে যারা দেখতে পায় না তাদের কাছে। আকাশের মেঘ তোদের ডাকছে, নিঝুম রাতের আধার তোদের ডাকছে, মৃত আত্মার বন্ধু তোদের ডাকছে। কবরে কবরে দুয়ার খুলে যাক, কফিনে কফিনে জীবন জাগুক, মরা চোখে চোখে আলো ফুটুক। বেগম সাহেবা বসে বসে কাঁদছে, বাদীরা অন্ধকারে দেখতে পাচ্ছে না, আলো নিয়ে তোরা সবাই আয় আয় ওরে আয়। হঠাৎ একটা পাগলা হাওয়ার ঝাপট শুরু হয়ে গেল। কড়কড় করে বজ্রের ধমক শোনা গেল। মড়মড় করে বড় বড় গাছের মাথা মাটির দিকে নুয়ে পড়ল। বাঘ আর ভয়ে গর্জন করছে না, পেঁচা বাদুর ভয়ে আর ডানা ঝাপটে উড়ছে না, শিয়ালরা ভয়ে আর আগুন চোখ মেলে তাকাচ্ছে না। তারপরেই শুরু হলো খলখল করে আবার সেই অট্টহাসির পর অট্টহাসির স্রোত। ওই হাসি আমি চিনি, কিন্তু ওভাবে কথা বলল কে? কে ডাকছে, কে আসবে, কে অন্ধকারে দেখতে পায়, কে বেগম আর কেই বা বাদী? আমরা কি সশরীরে নরকে এসে পড়েছি? ও জয়ন্ত। জয়ন্ত যেন আপন মনে অস্ফুট স্বরে বলল, বেগমই বা কে, আর বাদী বা কারা? এ কি পাগলের প্রলাপ? আচ্ছা মানিক, তোমার কি মত? লণ্ঠনগুলো জেলে আমরা কি গোরস্থানে ঢুকে ওই পাগলটাকে আক্রমণ করব? মানিক সজোরে জয়ন্তর কাঁধ চেপে ধরে বলল, চুপ চুপ, ওই দেখো। জয়ন্তর দু চোখে অত্যন্ত বিস্ময়ের ভাব জেগে উঠল। তাদের কাছ থেকে প্রায় 200 গজ তফাতে গোরস্থানের ভেতরে নড়ে নড়ে বেড়াচ্ছে কতগুলো আলো। তাহলে ওই গোরস্থান নির্জন নয়? ওখানে আলো নিয়ে কারা কি করছে? আবার সেই কণ্ঠস্বর, ওরে আয় 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 তোরা আয় রে, রোশনাই কই, খানা কই, জানা কই। আলোগুলো এতক্ষণ এলোমেলো ছিল, হঠাৎ এখন সার বেঁধে একদিকে এগিয়ে চলল। সুন্দরবাবু বললেন, ও হচ্ছে আলেয়ার আলো। না, ও আলো না। যাদের হাতে আলো আছে তাদেরও আবছা আবছা দেখা যাচ্ছে। কিন্তু ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। কে ওরা? এই গোরস্থানের ভেতরে কি ডাকাতের আড্ডা আছে? অমিয়বাবু, আপনাদের তো 6 জন লোক আক্রমণ করেছিল, তাই না? আগে হ্যাঁ। মানিক, নদীর তীরে আমরাও তো আর 6 জোড়া পায়ের ছাপ আবিষ্কার করেছিলাম, তাই তো? হ্যাঁ। এখন ওই আলোগুলো গুনে দেখো দেখি। মানিক গুনতে গুনতে বলল, 1 2 3 4 5 6, 6টা আলো। তার মানে 6 জন লোক। জয়ন্ত বাবু, তাহলে ওরাই আমাদের শিলাকে চুরি করেছে? ওরা ভূতই হোক আর মানুষই হোক, আমি আর কিছুই কেয়ার করি না। আমি এখনই ওদের আক্রমণ করব আর আমার বোনকে উদ্ধার করব। আজ হয় আমি মরব, নয় ওদের মারব। জয়ন্ত তাড়াতাড়ি তার হাত ধরে চেপে বলল, শান্ত হন অমিয়বাবু, শান্ত হন। এখন গোয়ার্তুমি করবার সময় নয়। ওখানে যদি ডাকাতের দল থাকে তাহলে ওদের দলে কত লোক আছে তা কে বলতে পারে? আমরা ওখানে গিয়ে প্রাণ দিলে আপনার বোনের কোনো উপকার হবে না।
আলোগুলো আবার কোথায় অদৃশ্য হয়ে গেল। যাকে আমাদের কিন্তু এখানে অপেক্ষা করা সার্থক হয়েছে। কাল সকালে এই গোরস্থানই হবে আমাদের কার্যক্ষেত্র। আজই অন্ধকারে অজানা জায়গায় গোলমাল করে কিছুই হয়তো করতে পারবো না। মাঝখান থেকে শত্রুরা সাবধান হয়ে সরে পড়বে। হ্যাঁ, বৃষ্টি এলো বলে রাত পোয়াতে আর ঘন্টা কয় মাত্র দেরি আছে। বাকি রাতটুকু মোটরে বসে কাটিয়ে দিকে চলো। অমিয় নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জয়ন্তর কথা মতো নিজেদের মোটর গাড়ির দিকে যাবার জন্য ফিরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সবাই শুনতে পেল বনের পথে একটা মোটর গাড়ির গর্জন। গাড়িখানা যেন খুব তাড়াতাড়ি ছুটছে। অমিয় আশ্চর্য হয়ে বলল, এখানকার সবই কি অস্বাভাবিক। এমন জায়গায় এমন সময় কি আবার মোটরে চড়ে হাওয়া খেতে এলো? একটা নয়, আবার আর একটা মোটর। ওই শোনো, এটা খুব জোরে ছুটে চলেছে। ডাকাতরা আমাদের আক্রমণ করবার জন্য কি মোটরে করে দলবল নিয়ে এলো? আচমকা বনের ভেতরে দূরে একটা ভয়ানক শব্দ হলো। পরপর দুবার। এ যে কোনো অ্যাক্সিডেন্টের শব্দ। জয়ন্ত তাড়াতাড়ি এগিয়ে শুকনো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টই বটে। আমাদেরই সর্বনাশ হলো বোধহয়। যেখানে তাদের গাড়ি ছিল সেখানে গিয়ে দুটো মোটরই আর খুঁজে পাওয়া গেল না। আমরা এখন অসহায়। আমাদের অদৃশ্য শত্রু এসে দুটো মোটরই চালিয়ে ছেড়ে দিয়েছে, আর চালকহীন গাড়ি দুটো খানিক দূরে এগিয়ে গিয়ে গাছে বা পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। তাতে শত্রুদের লাভ? আমাদের পালাবার পথ বন্ধ হলো। হয়তো শত্রুরা এখনই আক্রমণ করবে। আমি এখন হেঁটেই পালাতে চাই। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তোমরা আসো আর নাই আসো, এই আমি দৌড় মারলুম। সুন্দরবাবু, একটু দাঁড়ান। বোধহয় আমরাও আপনার সঙ্গী হতে বাধ্য হব। হঠাৎ পিছনে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মাটির উপরে ধূপ ধূপ করে পায়ের শব্দ, যেন একদল সৈন্য তালে তালে পা ফেলে ক্রমেই কাছে এগিয়ে আসছে। যা ভেবেছি তাই। ওই ওরা আসছে আক্রমণ করতে। এখন পালানো ছাড়া উপায় নেই। সবাই হাঁটতে শুরু করলো। সে কি দুর্যোগ! যেন ঝড় আর বৃষ্টি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্মত্ত ও নিষ্ঠুর আনন্দে পৃথিবীকে ব্যাকুল করে তুলেছে। সে কি বিভীষিকা! প্রেতাত্মা জগতের সিংহদ্বার খোলা পেয়ে যেন মূর্তিমান অভিশাপের দল মানুষের জগৎকে আক্রমণ করছে। ওরা হেঁটে চলেছে, আর ওদের পেছন পেছন কারা যেন ধেয়ে আসছে। তারা কারা কেউ তা জানে না। শুধু তাদের কানের কাছে এক টানা সমানে বেজে উঠেছে সেই মহা অমানসিক আশ্চর্য পায়ের শব্দ। একদল সৈন্য যারা চিরদিন ধরে এই মাটির পৃথিবীতে দলিত, শব্দিত ও স্তম্ভিত করে চলে চলে বেড়ায়। অনেক কষ্টে মাইলের পর মাইল পথ হেঁটে পরদিন তারা যখন লোকালয়ে গিয়ে পৌঁছল, তখন বেলা দুপুর। বৃষ্টি তখনও থামেনি। লোকালয়ে পৌঁছে তারা প্রথমেই গেল পুলিশ ফাঁড়িতে। জয়ন্ত আর মানিক ছাড়া বাকি সকলের শরীরের অবস্থা ভয়ানক। তাদের অবস্থা দেখে, কাহিনী শুনে ও পরিচয় পেয়ে দারোগা পীর মোহাম্মদ সাহেব সকলকেই আদর যত্ন করলেন এবং সেদিনকার মতো তাদের সবার ফাঁড়ির ভেতরেই থাকবার ব্যবস্থা করে দিলেন। কালকের রাতের দুঃস্বপ্ন জয়ন্তর মতো লোককেও আজ পর্যন্ত বিস্ময়ে অভিভূত করে রেখেছে। ওরা কারা? এমন একই তালে পা ফেলে ফেলে আসে। ধবধবে সাদা মূর্তির মতো কি যেন দেখা গেছে, কিন্তু সেটা চোখের ভ্রম হতে পারে। মাঝে মাঝে অস্বাভাবিক হাসিও শোনা গিয়েছে। হাসেই বা কে আর আসেই বা কারা? অনেক মাথা ঘামিয়েও জয়ন্ত কিছুই আন্দাজ করতে পারল না। আর একটা জায়গায় তার মনে খটকা লেগে রয়েছে। আলো ফোটার সাথে সাথেই তাদের পেছনের সেই একগুঁয়ে পায়ের শব্দগুলো যেন পিছিয়ে গেছে। তাহলে যারা তাদের আক্রমণ করেছিল তারা কি রাতের রহস্যযাত্রী? সকালকে তারা ভয় করে? জয়ন্ত মনে মনে বলল, একটা বিষয়ে এতটুকু সন্দেহ নেই,
ওই গোরস্থানে বা তার আশেপাশেই সমস্ত রহস্যের মূল আছে। ওখানে যাদের আবছা আবছা দেখেছি আর যাদের হাসি ও পায়ের শব্দ শুনেছি, তারাই হচ্ছে আসল অপরাধী। নইলে একটা পৌর শহরের পরিত্যক্ত গোরস্থানের ধ্বংসাবশেষের মধ্যে সাধু ব্যক্তিরা লুকিয়ে রাত্রিবাস করতে আসে না। নইলে বাইরে থেকে কেউ সেখানে এসেছে জেনে মোটর গাড়ি ভেঙে তারা পালাবার পথ বন্ধ করে দেয় না। নইলে অকারণে কেউ কারুকে আক্রমণ করতে উদ্যত হয় না। আজ সকালে জয়ন্ত যদি ঘটনাস্থলে থাকতে পারত, তাহলে কতটা সুবিধেই না হতো। ওখানে নিশ্চয়ই আরো অনেক কিছু আবিষ্কার করা যেতে পারত। কিন্তু আজ আর ওখানে যাবার কোনো উপায় নেই। তাদের দুটো গাড়ি শত্রুর চক্রান্তে ভেঙে গুঁড়িয়ে গেছে, তার উপর এই অশ্রান্ত ধারায় বৃষ্টি। একটা মূল্যবান দিন মিথ্যে নষ্ট হলো। লম্বা ঘরে পাশাপাশি 6খানা খাটিয়ায় জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, অমিয়, নিশীথ ও পরেশ আশ্রয় নিয়েছে। সন্ধ্যের কিছু আগে তাদের জন্য চা এলো, আর সকলের সঙ্গে সুন্দরবাবুও নিতান্ত চা খাবার লোভেই উঠে বসলেন। তারপর অমিয়কে বললেন, অমিয় বাবু, আমি আপনাকে আগেই বলেছি আর এখনো বলছি, আপনি শিগগির ভালো ওঝা ডাকুন। আপনার বোনকে উদ্ধার করা পুলিশ কি শখের ডিটেকটিভের কাজ নয়। কুমারী শিলাকে ভূতে উড়িয়ে নিয়ে গিয়েছে। আপনি ওঝা ডাকুন, ওঝা। কিন্তু অমিয় মোটেই সুন্দরবাবুর দামি উপদেশ শুনছিল না। সে এতক্ষণ চা খেতে খেতে জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল এবং হঠাৎ এখন চমকে দাঁড়িয়ে উঠল। তারপর চায়ের পেয়ালাটা সশব্দে টেবিলের ওপর রেখেই ঝড়ের মতো বেগে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর রাস্তা থেকে অমিয়র চিৎকার শোনা গেল, ঘরের ভেতর থেকে সবাই ছুটে বাইরে গিয়ে দেখল একটা দীর্ঘকায় লোক অমিয়কে ধাক্কা মেরে পথের ওপর ফেলে দিয়ে হনহন করে এগিয়ে চলেছে। যেরকম অনায়াসে অমিয়কে সে মাটিতে ফেলে দিল, তাতে বেশ বোঝা গেল যে লোকটার শরীরে রীতিমতো ক্ষমতা আছে। কিন্তু অমিয় তবু ভয় পেল না বা তাকে ছেড়ে দিল না। সে মরিয়ার মতো পর মুহূর্তে মাটি থেকে উঠে ছুটে গিয়ে আবার তাকে দু হাতে জড়িয়ে ধরল। এবার তার হাত ছাড়াবার আগেই বাকিরা গিয়ে লোকটাকে চারদিক থেকে ঘিরে ফেলল। এই সেই লোকটা, যেদিন শিরা চুরি যায় সেদিন একেই আমি ভাঙা মসজিদের ভিতরে দেখেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, ডাকাতরা যখন আমাদের আক্রমণ করেছিল তখন এই লোকটাই হেসেছিল। এই সেই লোক এই রাস্তা দিয়ে এখন ফাঁড়ির দিকে বারবার তাকাতে তাকাতে যাচ্ছিল। আমি দেখেই একে চিনতে পেরেছি। এই সেই লোক। হ্যাঁ, এই তো সেই লোকটা। জয়ন্ত লোকটাকে ভালো করে দেখল। দীর্ঘ দেহ, ঘোর কালো মুখের ওপর লম্বা কালো চুলগুলো ঝুলে পড়েছে। পরনেও কালো ওভারকোট ও কালো পাজামা। তার তীক্ষ্ণ চোখ দুটো দেখলেই গোখরো সাপের চোখের কথা মনে হয়। সে চোখ দুটোতে যেন পলক পড়ে না। দারোগা মোহাম্মদ সাহেবও গোলমাল শুনে এসে পড়েছিলেন। তিনি লোকটাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? হাজি নবাব আলী। এই বাবুদের তুমি চেনো? না, ওদের আমি কখনো দেখিনি। ওরা কি বলছেন তাও বুঝতে পারছি না। আলীনগরের ভাঙা মসজিদে তুমি কি করতে গিয়েছিলে? আমি কোনোদিন এই জীবনে আলীনগরে যাইনি। একদম মিথ্যে কথা। নবাবের সাপের মতো চোখে বিদ্যুৎ খেলে গেল, কিন্তু মুখে সে শান্ত হাসি হেসে বলল, আমি হাজি। মিথ্যে বলা পাপ। তুমি হাজি হও, কাজী হও আর পাজি হও, আজ তোমাকে ফাঁড়িতে বন্ধ থাকতেই হবে। এখন আমার সময় নেই, কাল সকালে তোমাকে ভালো করে পরীক্ষা করব। নবাবের চোখ আবার ধক করে জ্বলে উঠল। কোন আইনে আপনি আমাকে বন্ধ করে রাখতে চান? আইনের কথা তুমি সেই উকিলদেরই জিজ্ঞাসা করো।
আমি উকিল নই, আমি দারোগা। এই সেপাই, একে নিয়ে যাও। সেদিন গভীর রাতে ঘুমন্ত সুন্দরবাবু হঠাৎ বিছানার ওপর ধড়মড়িয়ে উঠে বসে চেঁচাতে লাগলেন, এই জয়ন্ত, জয়ন্ত, ওরা এসেছে, ওরা এসেছে, ও জয়ন্ত! সেই বিষম চিৎকারে ঘরশুদ্ধ লোকের ঘুম ভেঙে গেল। জয়ন্ত বলল, এত চেঁচাচ্ছেন কেন সুন্দরবাবু, কি হয়েছে? আমার কানের কাছে একটা বিদঘুটে হাসি শুনলুম। বৃষ্টির জন্য ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ ছিল। অমিয় আলো জেলে বলল, কই, ঘরে তো আর কেউ নেই। মানিক একটা জানালা খুলে দিল। ঘরের ভেতর এসে ঢুকলো হু হু করে জোলো হাওয়া। বৃষ্টিপাতের শব্দে বাইরের অন্ধকার মুখরিত, কিন্তু মানিকের কান আর একটা কিছু শুনল। অন্ধকারের ভেতর দিয়ে সমতলে পা ফেলে কারা যেন চলে যাচ্ছে। সে শব্দ জয়ন্তও শুনতে পেল। তড়াক করে লাফিয়ে উঠে লণ্ঠনটা তুলে নিয়ে সে গম্ভীর স্বরে বলল, এসো মানিক। তারপরেই দরজা খুলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আর সকলেও তার পেছনে চলল। নবাব যে ঘরে বন্দী ছিল, জয়ন্ত সোজা সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এই কি, ঘরের দরজা খোলা, আর ভেতরে নবাব নেই। ফুসমন্ত্র, ফুসমন্ত্র, ফুসমন্ত্রে নবাব উড়ে গেছে, আর যাওয়ার সময় ফুসমন্ত্রেই আমার কানের কাছে মুখ এনে হেসে গেছে। ফুসমন্ত্রের নিকুচি করেছে। এই দেখুন, দরজার তালায় চাবি লাগানো রয়েছে। বাইরে থেকে কেউ তালা খুলে নবাবের পালাবার সুবিধা করে দিয়েছে। সে কে? নিশ্চয়ই মানুষ নয়। যদি কোনো মূর্তিমান অলৌকিক শক্তি এসে দরজা খুলতে চাইতো, তাহলে কুলুপ আপনি খুলে যেত। এর মধ্যে চাবি ঢুকিয়ে কুলুপ খুলতে হতো না। যখন চাবির দরকার হয়েছে, তখন বুঝতে হবে যে আমাদেরই মতো কোনো রক্ত মাংসের হাত এই দরজার কুলুপ খুলেছে। আরেকটা ব্যাপার বেশ বোঝা যাচ্ছে, অমিয়বাবু ঠিক লোককেই ধরেছেন। এই নবাব আলী যেই হোক, সে নিশ্চয়ই অপরাধীদের একজন। হয়তো সেই দলপতি, নইলে এমন করে পালিয়ে যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ফাঁড়ির ভেতরে নবাবকে পালাতে সাহায্য করলো কে? দরজার সামনে যে একজন চৌকিদার ছিল, সে কোথায় গেল? জয়ন্ত লণ্ঠনটা মাথার উপরে তুলে এদিকে ওদিকে চেয়ে দেখল। মানিক এগিয়ে যেতে যেতে বলল, উঠোনের উপরে দেওয়ালে ঠেসান দিয়েও কে বসে আছে? সেই চৌকিদার। মানিক তার কাঁধে হাত দিতেই সে এলিয়ে একদিকে হেলে পড়ল। এ তো একেবারে মরে কাঠ হয়ে আছে, কিন্তু এর গায়ে তো কোনো আঘাতের চিহ্ন নেই। জয়ন্ত লণ্ঠন নিয়ে এগিয়ে চৌকিদারের মরা মুখ দেখেই স্তম্ভিত হয়ে গেল। তার ভুরু দুটো কপালের দিকে উঠে গেছে, তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যেন বাইরে ঠিকরে পড়তে চাইছে, এবং তার মুখ হাঁ হয়ে আছে। মৃত মানুষের মুখে এমন ভীষণ ভয়ের চিহ্ন সে এর আগে আর কোনোদিন দেখেনি। সে যেন চোখের সামনে নরক দৃশ্য দেখেই আত্মহারা হয়ে মারা পড়েছে। এই লোকটাকে কেউ খুন করেনি, ও শুধু ভয় পেয়ে মারা পড়েছে। এই চৌকিদার বেচারা চোখের সামনে নিশ্চয়ই কোনো আস্ত জলজ্যান্ত ভূত দেখেছিল। আস্ত বা আধখানা, জ্যান্ত বা মরা, কোন রকম ভূতই আমি বিশ্বাস করি না। চৌকিদার সত্যি যদি কোনো ভূত দেখে থাকে, তবে বুঝতে হবে যে ভূতের ছদ্মবেশে সে কোনো মানুষকেই দেখেছে। ইতিমধ্যে মোহাম্মদ সাহেব ও থানার অন্যান্য লোকেরাও গোলমাল শুনে বেরিয়ে এসে ব্যাপারটি দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছেন। একজন তাড়াতাড়ি গিয়ে লাশের উপর কাপড় চাপা দিল। ইশাক খুব সাহসী চৌকিদার ছিল। শয়তানের সামনে গিয়েও বোধহয় দাঁড়াতে ভয় পেত না। তাকে এমন আশ্চর্য ভয় কারা দেখালো? নবাব ছিল ঘরের ভেতরে বন্ধ, আর দরজার কুলুপের চাবি ছিল ইশাকের পকেটে। তাহলে কারা এসে সেই চাবি নিয়ে দরজা খুলে নবাবকে খালাস করে দিল? আমার মনে হচ্ছে নবাবের একটা দল আছে, কিন্তু তারা এর মধ্যে খবর পেল কেমন করে? আচ্ছা সুন্দরবাবু, আপনি তো কলকাতা পুলিশের পুরনো আর পাকা লোক, আজকের রহস্য কিছু বুঝতে পারছেন কি? এর মধ্যে আর না বোঝবার কি আছে? আমি তো গোড়া থেকে বলছি, এসব ভৌতিক ব্যাপার। আচ্ছা, এইমাত্র এখানেও তো আমরা তালে তালে পা ফেলে কাদের চলে যেতে শুনেছি। কে তারা? জয়ন্ত এতক্ষণ এই কথাটা ভুলে গিয়েছিল,
সেও উত্তেজিত স্বরে বলে উঠল, মানিক, মানিক, শিগগির আমাদের বন্দুকগুলো আনা। ওরাই হচ্ছে নবাবের দল। মোহাম্মদ সাহেব, আর 1 মিনিটও দেরি নয়, চলুন আমরা ওদের ধাওয়া করি। এখনো বেশি দূর পালাতে পারেনি। মোহাম্মদ রাজি হয়ে গেলেন। তখনই সশস্ত্র হয়ে সবাই থানা থেকে বেরিয়ে পড়ল। আচ্ছা জয়ন্তবাবু, ওদের দলে কত লোক আছে? জানি না, হয়তো 6-7 জন, হয়তো আরো বেশি। সবাই একটা তেমাথার ওপর এসে দাঁড়িয়ে পড়ল। তখনও সেই অশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে, আর থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে ঝোড়ো বাতাস। বৃষ্টির সঙ্গে সঙ্গে কালো মেঘ জমে যেন ঘন অন্ধকার তৈরি করেছে। এই বাড়ি তো মুশকিল, 3 দিকে রাস্তা গেছে, কিন্তু সেই বদমাইশটা গেছে কোন দিকে? এক কাজ করা যাক, মোহাম্মদ সাহেব আর সুন্দরবাবু যান সামনের দিকে, অমি ও নিশিতবাবু যান বাঁ দিকে, আমি আর মানিক যাই ডান দিকে। সব দলেই কয়েকজন করে চৌকিদার থাকুক। বেশ, তাই হোক। যে দল প্রথমে শত্রুর দেখা পাবে তখনই যেন 3 বার বন্দুক ছোড়ে, তাহলেই অন্য 2 দল তাদের সাহায্য করতে যেতে পারবে। ডান দিকের পথ হচ্ছে আলীনগরে যাবার পথ। জয়ন্তর ধারণা নবাব সদল বলে এই পথই ধরেছে। জয়ন্ত ও মানিকের সঙ্গে রইল 6 জন চৌকিদার। জলমাখা অন্ধকারের গায়ে বারবার ধাক্কা খেতে খেতে 2টো লণ্ঠনের আলো এগিয়ে চলেছে এবং তারই পেছনে চলেছে জয়ন্ত, মানিক ও চৌকিদাররা। বৃষ্টি, বাতাস ও পাতার শব্দ ছাড়া কোথাও আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। লোকালয় পেছনে ফেলে এবার ওরা একটা বন পেরিয়ে মাঠের ওপরে এসে পড়ল। ঝোড়ো হাওয়া কখনো করছে তীক্ষ্ণ স্বরে হাহাকার, আবার কখনো ভৈরব বিক্রমে ভীষণ গর্জন। একজন চৌকিদার লণ্ঠনটা উঁচু করে তুলে ধরে সামনের দিকে দেখবার বৃথা চেষ্টা করে বলল, হুজুর, মাঠে জল থই থই করছে, পথ আর দেখা যাচ্ছে না। জল ভেঙে এগিয়ে চলো, সোজা চলো, সোজা। এই মাঠে যে ডোবা পুকুর আছে, যদি কোনো পুকুরে গিয়ে পড়ি? তাহলে আমি তোমাকে টেনে আবার ডাঙায় তুলবো, কিন্তু এগিয়ে চলো, এগিয়ে চলো। এই জল ভেঙে নবাব যখন তার দলবল নিয়ে যেতে পেরেছে, তখন আমরাই বা ভেসে যাব কেন? চলো। এমন সময় দেখা গেল সেই জলমগ্ন প্রান্তরের মাঝখানে নিবিড় অন্ধকারের গলায় ঝুলছে যেন একসার আলোর মালা। জয়ন্ত চমকে বলে উঠল, ওগুলো কি? আলেয়া। 1, 2, 3, 4, 5, 6। মানিক, মানিক, আবার সেই ভয়ঙ্কর 6। তাহলে ওরাই হচ্ছে নবাবের সাঙ্গপাঙ্গ। আধারে গা ঢেকে তো বেশ পালিয়ে যাচ্ছিল, তাহলে মরতে আলো জেলে আবার আমাদের দৃষ্টি আকর্ষণ করলো কেন? আর একটা কথা ভেবে দেখো মানিক, আমাদের লণ্ঠন দুটো সমানে জ্বলছে। এই আলো ওরা দেখেছে আর নিশ্চয়ই বুঝেছে যে আমরা ওদের ধরবার জন্যই ছুটে এসেছি। সেটা বুঝেও ওরা আমাদের চোখের সামনেই আলো জ্বালতে ভয় পায়নি। তাহলে কি হঠাৎ ওদের আরো অনেক নতুন লোক এসেছে? ওরা কি ভাবছে যে আমাদের আর ভয় করবার দরকার নেই? ওরা কি ভাবছে তা কে জানে। এসো, আগে আমরা 3 বার বন্দুক ছুড়ে সবাইকে জানিয়ে দিই যে শত্রুদের দেখা পাওয়া গেছে। জয়ন্ত ও মানিক 3 বার বন্দুক ছুঁড়ল। বাকিরা তাদের সংকেত শুনেই সাড়া দিল এবং শীঘ্রই তারা তাদের কাছে এসে হাজির হবে। আমরা কোথায় আছি আলো জেলে রেখে শত্রুদের সেটা আর দেখিয়ে দেবার দরকার নেই। লণ্ঠন দুটো নিভিয়ে ফেলো। কিন্তু ইতিমধ্যেই মানিক উত্তেজিত স্বরে বলে উঠল, জয়, জয়, ওদের আলোগুলো যে আমাদের দিকে এগিয়ে আসছে। সত্যি তাই। 6টা আলো দুলতে দুলতে জয়ন্তদের দিকেই এগিয়ে আসছে। আলো নেভাও, আলো নেভাও, ওরা আমাদের আক্রমণ করতে আসছে। চৌকিদাররা চটপট আলো নিভিয়ে ফেলল। ওদিককার আলোগুলো আস্তে আস্তে থেমে পড়ল। এসো আমরা জলে নেমে খানিকটা এগিয়ে থাকি। আমাদের দলবল এসে পড়লেই আমরা ওদের আক্রমণ করব। বন্দুক তৈরি রাখো। ওরা কাছে আসবার বা পালাবার চেষ্টা করলেই যথাসময় আমাদের আত্মরক্ষা বা আক্রমণ করতে হবে। জয়ন্ত ও মানিকের সঙ্গে চৌকিদাররাও অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও জলের ভেতরে নামল। জল কোথাও প্রায় কোমর পর্যন্ত, কোথাও তার চেয়ে কম। এদিকে সেই অস্বাভাবিক বৃষ্টি হয়েই চলেছে, আর তার মধ্যে ঝড়ের উন্মত্ততা রীতিমতো তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করছে। তার মধ্যেই ওরা এগিয়ে চলেছে। 6টা আলো বেশ খানিকটা কাছে এসে পড়েছে। সেগুলো এদিক ওদিক নড়ছে বটে, কিন্তু অন্য কোনো দিকে আর এগোচ্ছে না। নবাব বোধহয় বুঝতে পেরেছে আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সে হয়তো দলবল নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে আছে। মানিক নিজের বন্দুকটা আরো জোরে চেপে ধরল।
আরো কিছু দূর এগিয়ে জয়ন্ত বলল, নবাব খুব চালাক লোক বটে। দেখেছো মানিক, আলোগুলো এখনো আমাদের কত উপরে নড়াচড়া করছে। এই মাঠের কোনো একটা উঁচু জায়গা নিশ্চয়ই দ্বীপের মতো জলের উপরে জেগে আছে। নবাব তার দল নিয়ে তার উপরে উঠে আমাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধ বাঁধলে আমাদেরই বিপদ। এমন সময় 2-3 বার বন্দুকের শব্দ হলো। সবাই ফিরে দেখল পেছনে যেদিক থেকে তারা এসেছে সেদিকে অনেক দূরে 4টে আলো দেখা যাচ্ছে। জয়ন্ত ও মানিক আবার 3 বার বন্দুক ছুঁড়ে নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে দিল। কারণ এই নতুন আলোগুলোর সঙ্গে আসছে যে তাদেরই বন্ধুরা, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কিন্তু শত্রুদের আলোগুলো তখনও নেভেনি। নবাব কি বুঝেছে কে জানে, এত লোক দেখেও ভয় পেল না। বানের জলে তার পালাবার পথ বন্ধ হয়ে গিয়েছে, তাই কি মরিয়া হয়ে আমাদের সঙ্গে লড়াই করবে? এদিকে মানিক চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পেল কতকগুলো ভৌতিক মূর্তি দীর্ঘ হাত বাড়িয়ে তাদের সকলকে এগিয়ে আসবার জন্য আগ্রহে আহ্বান করছে। ঘুটঘুটে কালোর কোলে মিটমিটে আলোর মালা। জলের ভেতরে নিশ্চয়ই একটা উঁচু জমি আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। কিন্তু সেই জমির ওপরেই গাছপালার ভেতর থেকে যে ওই আলোগুলো দেখা যাচ্ছে, সেটা এখন স্পষ্ট বুঝতে পারছি। জানতো, হয় ওরা পাগল নয় মরিয়া। আমার মতে আমাদের দল যখন সাড়া দিয়েছে, তখন তাদের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। তারপর সবাই মিলে একসঙ্গে আক্রমণ করব। তুমি ঠিকই বলেছ। আমাদের পুরো দলে থাকবে 500টা বন্দুক নিয়ে 25 জন লোক। তারপর দেখি এরা কি করে। জয়ন্ত, মানিক আর চৌকিদাররা অপেক্ষা করতে লাগলো। এদিকে এতক্ষণ পরে বৃষ্টি ও ঝড়ের রুদ্রগতি যেন শান্ত ও ক্ষান্ত হবার চেষ্টা করছে। একটু পরে সদল বলে মোহাম্মদ, সুন্দরবাবু, অমিয়, নিশীথ ও পরেশ এসে তাদের সঙ্গে যোগ দিল। মোহাম্মদ বললেন, জয়ন্তবাবু, ওগুলো নিশ্চয়ই শত্রুদের আলো, কিন্তু নবাবের আস্পর্ধা তো কম নয়। সে আলো জেলে বসে আছে, যেন আমাদের কোনো তোয়াক্কাই রাখে না। রাতও আর বেশি নেই, কথায় কথায় সময় কাটাবারও আর দরকার নেই। চলুন আমরা চারিদিকে ছড়িয়ে পড়ে এগিয়ে যাই, ওদের একেবারে ঘিরে ফেলি। সকলে অর্ধচন্দ্রাকারে সামনের উঁচু জমির দিকে এগোতে লাগলো। আলোগুলো এখনো জ্বলছে। এখান থেকে বন্দুক ছুড়ে আমরা কিন্তু অনায়াসেই ওদের মারতে পারি। একবার বন্দুক ছুড়ে ওদের ভয় দেখানো যাক। মোহাম্মদ গুলি চালালেন। ওদিক থেকে তবু কোনো উত্তরই এলো না। সুন্দরবাবু রেগে গিয়ে বললেন, ওরা ভূতই হোক আর রাক্ষসী হোক, ওদের আস্পর্ধা আর আমি সইতে পারছি না। আমরা পুলিশের লোক, বিশেষ করে আমি হচ্ছে গিয়ে ক্যালকাটা পুলিশের লোক। আমাদের সঙ্গে চালাকি? আমি এইবার সত্যি সত্যি ওদের হাতের আলো টিপ করে গুলি ছুড়ব। সুন্দরবাবু লক্ষ্য স্থির করে 2 বার বন্দুক ছুঁড়লেন। একটা আলো নিভে গেল, কিন্তু অন্য আলোগুলো তবু সরে গেল না। চলো আমরা সবাই এইবারে জমির ওপর উঠে ওদের আক্রমণ করি। মোহাম্মদ সাহেব, আমার মনে হয় ওরা অন্ধকারে আমাদের জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। ওই আলোগুলো হচ্ছে টোপ, এগুলো বিপদ হতে পারে। হ্যাঁ হতে পারে, তবু আমি এগোবো। চলো সবাই। সবাই আবার এগোতে লাগলো। সবার আগে মোহাম্মদ সাহেব। জয়ন্ত চুপি চুপি বলল, মানিক, আমার মনে একটা সন্দেহ যাচ্ছে। কি? হয়তো আমরা এখনই নিরেট গাধা বলে প্রমাণিত হব। তার মানে? এই তো উঁচু জমির তলায় এসে দাঁড়িয়েছি, মোহাম্মদ সাহেব উপরে উঠে গিয়েছে, আলোগুলো এখনো জ্বলছে। না, এই অসম্ভব। জয়ন্ত ও মানিক পাশাপাশি থেকে জমির ওপরে উঠতে লাগলো। হঠাৎ মোহাম্মদ বিপুল বিস্ময় চিৎকার করে বলে উঠলেন, এখানে তো কেউ নেই, কেউ নেই এখানে। তাই তো দেখছি, গাছের ডালে খালি লণ্ঠনগুলো ঝুলছে। আমাদের ভয়ে বুকগুলো চম্পট দিয়েছে। উঁচু জমির ওপরে জল ওঠেনি। বৃষ্টি ভেজা জমির ওপর বসে জয়ন্ত বলল, পূর্ব দিকে মেঘের পর্দা ছিঁড়ে গিয়েছে। তার মানে? ওই দেখো, প্রথম উষার স্বপ্নময় আলো ফুটছে। সুন্দরবাবু এসে বললেন, এখন তোমার কবিত্ব রাখো জয়ন্ত। নবাব কোন দিকে গেল বলো দেখি। যেদিকে রাত্রি গেছে সেই দিকে। কি বলছো হে? যারা রাত্রির অনুচর তারা প্রভাতের প্রতীক্ষা করে না। উষা এখন সিঁথিতে সিঁদুর পড়েছে। আচ্ছা মানিক,
ভৈরব রাগে এখন একটা ভজন গাইতে পারো? বন্ধুর মাথা হঠাৎ খারাপ হয়ে গেছে ভেবে জয়ন্তর মুখের দিকে মানিক কটমট করে তাকালো। জয়ন্ত হঠাৎ হাসিতে ফেটে পড়ে বলল, জয়ন্তবাবু, এত হাসছেন কেন? এটা কি হাসবার সময়? বলেন কি মোহাম্মদ সাহেব, এত বড় প্রহসনেও হাসবো না? ওই লণ্ঠনগুলো আলো নয়, আলেয়ার মতোই আমাদের বিপথে চালনা করে 7 ঘাটের জল খাইয়ে কাদা ঘাঁটিয়ে এখানে এনে ফেলেছে। বুঝেছেন? নবাব আমাদের চেয়ে ঢের বেশি চালাক। সে অন্ধকারে গাছের ডালে এই লণ্ঠনগুলো ঝুলিয়ে রেখে গিয়েছে কেবল আমাদেরই দৃষ্টি আকর্ষণ করার জন্য। মানে? অর্থাৎ আমরা যখন আলোর দিকে ছুটে আসব তখন তারা অন্যদিকে ছুটে পালিয়ে কলা দেখাবার সময় পাবে। বাহাদুর নবাব, বাহাদুর। কাজেই এখন প্রভাতে সূর্যোদয় দেখা ছাড়া আমাদের আর কিছুই করবার নেই। আহ, এমন অসাধারণ শত্রুর সঙ্গে লড়াই করতে নেমে যদি কেল্লা ফতে করতে পারি তাহলে সেই জয় হবে অতুলনীয়। এতদিন পরেই তো খেলা জমে উঠল, এখন দেখা যাক কে হারে কে জেতে। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষ পিশাচ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। প্রায় সকলেরই শরীরের অবস্থা এমন শোচনীয় যে তার পরদিন কেউ আর বিছানা থেকে উঠবার নাম করল না। তার পরের দিন সকালে মানিক বিছানা থেকে উঠে দেখল জয়ন্ত নেই। সে কখন যেন উঠে বেরিয়ে গেছে। সুন্দরবাবু গাত্রোত্থান করে দাড়ি কামাতে বসে গিয়েছেন। এমন সময় মোহাম্মদ এসে ঘরের ভেতরে ঢুকলেন। মানিক জিজ্ঞেস করল, কি মোহাম্মদ সাহেব, এর মধ্যে নবাবের আর কোনো খবর পাননি? না, কিন্তু এখানকার এক মুসলমান দোকানির একটি মেয়ে চুরি গিয়েছে। কিন্তু এবারে কেবল মেয়ে চুরি নয়, সঙ্গে সঙ্গে খুন। কাল রাতে দোকানি বাড়িতে ছিল না। ঘরের ভেতরে ওর বয়স্কা স্ত্রী আর 17 বছরের মেয়ে ঘুমোচ্ছিল। গভীর রাতে পাড়ার লোকে শুনতে পায় দোকানির ঘরের ভেতর থেকে একজন মেয়ে চিৎকার করছে। পাড়ার লোক যখন বাইরে বেরিয়ে আসে চিৎকার ততক্ষণে থেমে গেছে, কিন্তু চিৎকারের বদলে ওরা তখন আর একটা শব্দ শুনতে পেল। কারা যেন সমতালে পা ফেলে ফেলে অন্ধকারে গা ঢেকে চলে যাচ্ছে। এই পায়ের শব্দের কথা এখন এই অঞ্চলের চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই শব্দ শুনেই পাড়ার লোকের সমস্ত সাহস উড়ে যায়। সকলে আবার যে যার ঘরে ঢুকে খিল এঁটে দেয়। আজ সকালে উঠে সবাই দোকানির ঘরে ঢুকে দেখে তার মেয়ে অদৃশ্য আর তার বউ মরে কাঠ হয়ে মেঝের ওপর পড়ে রয়েছে। কি সাংঘাতিক! তারপর আর কি? খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ভয়ানক দৃশ্য মশাই। একটি আধবয়সী স্ত্রীলোকের মৃতদেহ আর তার আতঙ্ক ভরা চোখ মুখ দেখে আমার ইশাক বেচারির মুখটা মনে পড়ে গেল। ইশাকের মুখ চোখেও ঠিক এই রকম বিভৎস ভয়ের ভাব মাখানো ছিল। স্ত্রীলোকটির গলায় একটা মস্ত ছাঁদা, কিন্তু ঘরের কোথাও রক্তের একটুও চিহ্ন নেই। অথচ তার দেহ একেবারে সাদা, যেন সমস্ত রক্তই সেই গলার ছাঁদা দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি বরাবরই বলছি এসব ভুতুরে কাণ্ড, তা তোমরা কেউ তো আমার কথায় পাত্তাই দেবে না। তাই যদি হয় তবে এসব কাণ্ডের সঙ্গে নবাবের কোনো সম্পর্ক নেই, কারণ নবাবকে আমরা গ্রেপ্তার করেছিলাম। সে আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ। নিজের বিছানায় শুয়ে শুয়ে অমিয় সব শুনছিল। এখন সে উঠে বসে বলল, কিন্তু আলীনগরে যে 6টা মূর্তি তালে তালে পা ফেলে এগিয়ে এসে আমাদের আক্রমণ করেছিল তারা তো সাধারণ মানুষের মতো। সমস্ত ব্যাপারই রহস্যময়। নবাব কেমন করে পালালো? কে তার ঘরের দরজা খুলে দিল? ইশাক কেন মারা পড়ল? পরশুরাতে গাছের ডালে আলো ঝুলিয়ে কারা আমাদের চোখে ধুলো দিল? কারা মেয়ে চুরি করে, কেন করে? পাড়া জাগিয়ে কারা তালে তালে পা ফেলে চলে যায়? এসব প্রশ্নের কোনো জবাব নেই। আমি স্থির করেছি আজই সদরে রিপোর্ট পাঠিয়ে সাহায্য চাইব। কিন্তু এই সব রহস্যেরই মূল আছে সেই আলীনগরের ভগ্নস্তূপের মধ্যে। বেশ, সদর থেকে সাহায্য পেলে আমরা সদল বলে আলীনগরেও গিয়ে হাজির হতে পারবো। এমন সময় জয়ন্ত ফিরে এলো। তার গভীর মুখে চিন্তার রেখা। জয়ন্তকে এই খুন আর মেয়ে চুরির কথা বলতেই সে বলল, আমি জানি, এইমাত্র ঘটনাস্থল থেকেই ফিরে আসছি। জয়ন্ত, মোহাম্মদ সাহেব সদর থেকে সাহায্য আনিয়ে আলীনগর আক্রমণ করবেন। কবে মোহাম্মদ সাহেব? দিন 4 পরে। জয়ন্ত আর কিছু না বলে মানিককে ইশারা করে আবার ঘরের বাইরে গেল। মানিক ও জয়ন্তর পেছন পেছন বেরিয়ে এলো।
জয়ন্ত বলল, আমি আরো দিন চারেক অপেক্ষা করতে পারবো না। বিশেষ করে এত লোকজন নিয়ে শোভাযাত্রা করে আলীনগরে গেলে আসামিটা সাবধান হয়ে পালাতে পারে। তুমি কি করতে চাও? তুমি আর আমি কাল রাত থাকতে উঠে চুপি চুপি আলীনগরে যাত্রা করব। সে কি, পায়ে হেঁটে? আলীনগর যে এখান থেকে 30-35 মাইল। না, এখানে আমার পরিচিত এক জমিদার বন্ধু আছেন শুনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি মোটর দেবেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। তুমি আমি দুজনে যেতে পারবো। আগে নিজেরা খোঁজ নিয়ে আসি, তারপর দরকার হলে মোহাম্মদ সাহেবের সাহায্য নেব। আজ যে অমানসিক কাণ্ড সচক্ষে দেখে এসেছি, তারপর আর এখানে হাত পা গুটিয়ে অপেক্ষা করা চলে না। সেই রক্তশূন্য মরার মুখ আমার চিরদিন মনে থাকবে। গলার ছাঁদা দিয়ে নিশ্চয়ই রক্তের ঝর্ণা বয়েছিল, কিন্তু সে রক্ত গেল কোথায়? আর তার গলার ক্ষতটা কিরম দেখতে জানো মানিক? যেন কোনো রক্তলোলুপ জন্তু ধারালো দাঁত দিয়ে তার গলা কামড়ে ধরেছিল, আর তার দেহের সমস্ত রক্ত সেই প্রাণপণে শুষে পান করে ফেলেছে। ভোরবেলায় মোটর ছুটে চলেছে আলীনগর। জয়ন্ত গাড়ির হুইল ধরে চারদিকে তাকাতে তাকাতে বলল, মনে হচ্ছে আমরা বেলা 2-2:30টার আগে আলীনগর পৌঁছতে পারবো না। কিন্তু আমরা দুজনে আলীনগরে গিয়ে কি করব? এই তুমি কি ভাবছো বলো তো? তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, গোয়েন্দার কাজ দল বেঁধে চলে না, তাতে শত্রুরা সাবধান হওয়ার সুযোগ পায়। আমার দৃঢ় বিশ্বাস, প্রথম দিনেই আমাদের দলে যদি বেশি লোক না থাকতো, তাহলে এতক্ষণে সমস্ত রহস্য হয়তো আমরা আবিষ্কার করে ফেলতে পারতাম। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আলীনগরে গিয়ে যে কি দেখবো সেটা আমি নিজেই জানি না। গত পরশু পর্যন্ত এই রহস্য সম্বন্ধে আমার যে ধারণা ছিল, গেলকাল সকালে সেই রক্তহীন মৃতদেহ দেখবার পর সে ধারণা একেবারে বদলে গেছে। মাঝে মাঝে এখন মনে হচ্ছে হয়তো সুন্দরবাবুর সন্দেহই সত্যি, হয়তো এসব মেয়ে চুরির মধ্যে অলৌকিক কোনো ব্যাপার আছে। অলৌকিক মানে? ভৌতিক কিছু? দেখো, ভূত বলতে লোকে যা মানে আমি তা মানি না। ভূত বেছে বেছে খালি মেয়ে চুরি করবে কেন? তবে ভূত যে মানুষ চুরি করে এমন একটা ব্যাপার আমি একটা বিদেশি গল্পে পড়েছিলাম। রাস্তা শেষমেশ আলীনগরের পথ ধরল। জয়ন্ত বলল, ওই দেখো, সামনেই আলীনগরের ভাঙা বাড়িগুলোর এলোমেলো চূড়ো দেখা যাচ্ছে। এদিকে পথেই পড়েছে নদী। গাড়ি নিয়ে তো আর এগোবার উপায় নেই, এগোবার দরকারও নেই। শোনো, গাড়িখানা একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে এবার আমরা পায়ে হেঁটে যাব। মোটর থামিয়ে দুজনে নামল। তারপর গাড়িখানাকে লুকিয়ে এবং চারদিকে সতর্ক দৃষ্টি রেখে এগোতে শুরু করল। কিন্তু পথ যেখানে নদীর ধারে গিয়ে শেষ হয়েছে, সেখানে বালির ওপরে পাওয়া গেল আবার সেই 6 জোড়া পায়ের দাগ। জয়ন্ত হাঁটু গেড়ে বসে খানিকক্ষণ ধরে পায়ের দাগগুলো পরীক্ষা করল। তারপর মুখ তুলে বলল, মানিক, এবারের পায়ের দাগে বিশেষত্ব আছে। দাগগুলো বড় বেশি গভীর হয়ে বালির ভেতর বসে গেছে, যেন এরা সকলে মিলে কোনো একটা ভারী মোট বহন করে নিয়ে গেছে। ভারী মোট? কি হতে পারে সেটা? হয়তো কোনো মানুষের, অর্থাৎ স্ত্রীলোকের দেহ, নয়তো অন্য কিছু। সেটা যাই হোক, আমাদের কিন্তু অদৃষ্টের খুব জোর বলতে হবে। এসেই এই দাগগুলো চোখে পড়ে গেল। এ সূত্র আর ছাড়ছি না, কারণ এই সূত্র ধরেই এবার নিশ্চয়ই সেই 6 মূর্তিকে আবিষ্কার করব। তারা আর আমাকে ফাঁকি দিতে পারবে না। এই 6 জোড়া পায়ের অধিকারী কারা? কেন তারা সবসময় একসঙ্গে থাকে? কেন তাদের দলের লোক বাড়েও না কমেও না? কেন তারা এক তালে পা ফেলে চলে? আর কেনই বা তারা মেয়ের পর মেয়ের পর মেয়ে চুরি করে? তাদের সঙ্গে নবাবের কি কোনো সম্পর্ক আছে? আর আলীনগরে এসে তারা সবাই মিলে কি করে? কিন্তু এই 6টা মূর্তি যে প্রেত মূর্তি নয়, এদের দেহ যে ছায়াময় নয়, এরা যে আমাদের মতোই রক্তমাংসে গড়া, পা দিয়ে মাটি মাড়িয়ে চলে, এখানকার দাগগুলো সে সত্য প্রকাশ করেছে। সেদিনের পায়ের দাগগুলোর ভেতরে যা লক্ষ্য করেছিলাম, আজও তাই লক্ষ্য করছি। এদের মধ্যে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, একটা পায়ের গোড়ালি মাটির উপর ফেলতে পারে না। এটাও মনুষ্যত্বের আরেকটা লক্ষণ। খোঁড়া ভূতের কথা কখনো শুনেছ?
কথা বলতে বলতে দুজনে নদী গর্ভের দিকে নামতে লাগলো। দাগগুলো দেখছি নদীর জলের ভেতর নেমে গেছে। তার মানে সেই 6টা মূর্তি এখানেই নদী পার হয়েছে। হ্যাঁ, তাই আমাদেরও এইখানে নেমেই পার হতে হবে। সাবধানে ওরা নদী পেরোলো। নদীর ওপারে উঠে একটুও খুঁজতে হলো না, আবার পাওয়া গেল সেই 6 জোড়া পায়ের দাগ। নদীর বালির বিছানা যেখানে শেষ হয়েছে সেখানেও মাটির ওপর দিয়ে চলে গেছে পদচিহ্নের সারি। পায়ে হাঁটা মেটে পথ, কোথাও ঝুপসি গাছের তলা দিয়ে, কোথাও কাঁটা ঝোপ ও জঙ্গলের তলা দিয়ে, কোথাও বা ভাঙাচোরা বাড়ির ধ্বংসস্তূপ। পথের ওপরে পায়ের দাগগুলো মাঝে মাঝে অস্পষ্ট হয়ে গেছে বটে, কিন্তু একটু পরেই আবার স্পষ্ট হয়ে যেন জয়ন্ত আর মানিকের সাথে লুকোচুরি খেলছে। হাঁটতে হাঁটতে জয়ন্ত বলল, শেষ যে মেয়ে চুরি গেছে এরা তার মাকে খুন করেছে। জানো মানিক, এখন ওই রহস্যটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। মৃতদেহের গলায় অত বড় ক্ষতচিহ্ন, কিন্তু তার দেহের রক্ত গেল কোথায়? এক হতে পারে হত্যাকারী দাঁত দিয়ে তার গলায় ছাঁদা করে সমস্ত রক্ত শুষে নিয়েছে, আর যেটুকু রক্ত মাটিতে পড়েছিল তাও জিভ দিয়ে চেটেপুটে তুলে নিয়েছে। কিন্তু মানুষের পক্ষে এও কি সম্ভব? এই 6 জন খুনে মেয়েচোর যে মানুষ, সে বিষয়ে তো সন্দেহ করবার কোনো উপায় নেই। হঠাৎ মানিক উত্তেজিত কণ্ঠে বলে উঠল, দেখো জয়ন্ত, দেখো। মানিকের দৃষ্টি অনুসরণ করে জয়ন্ত দেখল যে দুখানা মোটরে চড়ে তারা সেদিন আলীনগরে এসেছিল তাদেরই ভগ্নাবশেষ। একখানা প্রকাণ্ড ভাঙা বাড়ির স্তূপের ওপরে 2 জায়গায় গাড়ি দুখানা চুরমার হয়ে পড়ে আছে। জয়ন্ত কৌতূহলী চোখে দেখতে দেখতে পায়ে পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। ভগ্নাবশেষের ভেতর থেকে এটা ওটা সেটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। খানিকক্ষণ পরে জয়ন্ত বলল, মানিক, একটা ব্যাপার লক্ষ্য করেছো কি? কি? গাড়ির ভেতরে আমাদের খাবার ছিল, হয়তো ফল বা পাউরুটি প্রভৃতি চারিদিকে ঠিকরে ছড়িয়ে পড়েছিল বলে বনের পশু পাখিরা সেগুলো সদ্ব্যবহার করেছে। কিন্তু গাড়ির ভেতরে ছিল বন্ধ 1 টিন বিস্কুট আর 3 টিন জ্যাম, সঙ্গে চায়ের ফ্লাস্ক। সেগুলোর একটা ভাঙা টুকরো এখানে নজরে পড়ছে না। খাবারের চাঙাড়িরও টুকরো এখানে নেই। তাও কি জন্তুরা খেয়ে ফেলেছে? তাই তো দেখছি। সত্যি, অতি বড় পেটুক জন্তুও তো টিন বা ধাতু বা ভাঙা চাঙাড়ি হজম করতে রাজি হবে না। তবে সেগুলো গেল কোথায়? মানিক, যারা স্যান্ডউইচ আর কলা খায়, জ্যাম আর বিস্কুটের টিন খোলে, তারা নিশ্চয়ই ভূত নয়। এসব মেয়ে চুরি আর খুনের মূলে আছে তোমার আমার মতো মানুষই। উফ, এ প্রমাণটা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। কথা বলতে বলতে জনশূন্য আলীনগরের এক প্রান্ত দিয়ে চলেছে জয়ন্ত আর মানিক। ছোট বড় মাঝারি বিবর্ণ কঙ্কালসার ভাঙা বাড়ির পর বাড়ি যেন স্তব্ধ হয়ে আছে। তাদের ছায়ায় ছায়ায় কত হাসি আর অশ্রুর বিচিত্র অভিনয়ের জবনিকা বারংবার উঠেছে, পড়েছে। যেখানে আগে শত শত সঙ্গীতের ও শত শত নূপুরের ধ্বনি জেগে উঠত ক্ষণে ক্ষণে, সেখানে আজ স্তব্ধতার মৃত্যু নিদ্রা ভঙ্গ করেছে। এখন মনে হচ্ছে এই 6 জন দুরাত্মা বাস করবার ঠিক জায়গায় বেছে নিয়েছে। যারা সমাজের আর মানুষের শত্রু, তারাই মরা শহরেই তো আসবে। আরে, আমরা তো সেই গোরস্থানের আর একদিকে এসে পড়লাম। এরই মধ্যে সেই ভয়ানক রাতে 6টা আলোকে চলাফেরা করতে দেখেছিলাম। পায়ের দাগের রেখা যে এরই মধ্যে গিয়ে ঢুকেছে। তাহলে আমরাও এর মধ্যে ঢুকব। মানিক, বন্দুক প্রস্তুত রাখো। হয়তো এটাই সেই শয়তানদের আড্ডা। হয়তো এইবারে তারা আমাদের দেখতে পাবে, আর দেখতে পেলে যে জামাই আদর করবে না সে বিষয়ে একতিল সন্দেহ নেই। তারা দুজনেই ওখানে দাঁড়িয়ে বন্দুকের টোটা ভরে নিল। নিজের নিজের রিভলভার ভালো করে পরীক্ষা করে দেখল। কিন্তু অমিয়বাবু আর তার বন্ধুদের মতে এরা তো বন্দুকের গুলি বেমালুম হজম করে আক্রমণ করতে পারে। আমিও কথা বিশ্বাস করি না। অমিয় বাবুদের গুলি খেয়েছিল বনের গাছ আর পাহাড়। চারদিকে সাবধানে তাকাতে তাকাতে গোরস্থানের ভেতরে প্রবেশ করল জয়ন্ত আর মানিক। আলীনগরের কোথাও জীবনের পরিচয় নেই বটে, কিন্তু এইবারে দেখা দিল খালি মৃত্যুর চিহ্ন। চঞ্চল আলো ছায়ার জীবন্ত লীলা বুকের ওপরে নিয়ে নিস্পন্দ হয়ে পড়ে আছে
সারি সারি কবর। দুধারের কবরের মাঝখান দিয়ে পদচিহ্ন রেখা গোরস্থানের আরেক প্রান্তে যেখানে গিয়ে শেষ হলো, সেখানেই মস্ত ছায়া ফেলে দাঁড়িয়ে আছে একখানা প্রকাণ্ড অট্টালিকা। জয়ন্ত ও মানিক তাকিয়ে দেখল, এই অট্টালিকাও বহুকালের পুরনো বটে, কিন্তু এর অনেকগুলো দরজার কবাট ও জানালার পাল্লা এখনো অটুট আছে, এবং একসময়ে এটা যে খুব বড় ধনীর বা রাজা উজিরের প্রাসাদ ছিল সেটাও অনুমান করা যায়। অট্টালিকার প্রবেশ পথটিও প্রকাণ্ড, কিন্তু দেউড়ির সামনেই ওটা কি? বৈতের মতো সরু সরু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। মানিক, কি বুঝলে? জনহীনতার রাজ্যে ধোঁয়া। ধোঁয়া সৃষ্টিকর্তা হচ্ছে অগ্নি, এবং অধিকাংশ অগ্নি সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ। মানিক আশ্চর্য হয়ে এগিয়ে গেল এবং তাড়াতাড়ি জিনিসটা তুলে জয়ন্তর চোখের সামনে ধরল। একটা আধপোড়া কাঁচি সিগারেট। আচ্ছা, আগুন এখনো নেভেনি, তার মানে শত্রু একটু আগেই এখান দিয়ে চলে গেছে এবং খুব কাছেই কোথাও আছে। হয়তো আড়ালে গা ঢেকে আমাদেরই গতিবিধি লক্ষ্য করছে। দুই বন্ধুর সন্দিগ্ধ ও সতর্ক চোখ চতুর্দিকে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কারুর দেখা বা সাড়া পাওয়া গেল না। এখন কি করব? বাড়ির ভেতর ঢুকবো? শত্রু আছে জেনেও? আমরা তো এখানে বন্ধুদের সঙ্গে খোঁজ গল্প করতে আসিনি। যত শীঘ্র শত্রু দেখা পাওয়া যায় ততই ভালো। তা বটে। দুটো বন্দুক ওরা পিঠের ওপরে বাঁধল, তারপর বেল্ট থেকে রিভলভার খুলে হাতে নিয়ে পা টিপে টিপে বাড়ির ভেতরে প্রবেশ করল। একটা বুক চাপা ভয়ানক নীরবতায় সেই বিশাল অট্টালিকার ভেতরটা পরিপূর্ণ হয়ে আছে। খানিক দূর এগিয়ে পাওয়া গেল প্রকাণ্ড এক উঠোন। উঠোনের চারদিকে সারি সারি থাম ও দালান, এবং দালানের পরেই চক মিলানো ঘর। উঠোনের সর্বত্রই বড় বড় ঘাস ও আগাছার ঝোপ। চারদিকে যেন মৃত্যুপুরীর গাম্ভীর্য। এখানকার নির্জনতা যেন ভৌতিক। বুকের রক্ত জমে যায়, গা ছমছম করে, পা এলিয়ে পড়ে। এক কথায় অসহনীয়। এই প্রকাণ্ড জায়গার মধ্যে কোন দিকে কাকে আমরা খুঁজব? মানিকের সেই অতি মৃদু গলার আওয়াজও সেই নিঃসাড় পুরীর মাঝখানে উচ্চ কণ্ঠের গর্জনের মতো শোনাল। জয়ন্ত আরো খাটো গলায় মানিকের কানে কানে বলল, কিন্তু খুঁজতে হবেই। এসো, আগে একতলা সব ঘরে একবার করে উঁকি মেরে আসি, তারপর দোতলা, তারপর তেতলা। এসো। একে একে প্রত্যেক ঘরে খুব সন্তর্পণে ঢুকে ওরা পরিদর্শন আরম্ভ করল। ঘরে ঘরে বাস করছে যুগ যুগান্তের ধুলো ও সন্ধ্যের আলো আঁধারি। একটা ঘরের কোণ থেকে একটা সাপ ফোঁস করে উঠল। প্রত্যেক ঘরের দরজাই খোলা। হঠাৎ মানিক একটা ঘরে ঢুকে পর মুহূর্তেই চমকে বাইরে বেরিয়ে এলো। তার মুখ একেবারে সাদা। জয়ন্ত তাড়াতাড়ি ঘরের ভেতরে মাথাটা একবার গলিয়ে দিল। ধুলো মাখা মেঝের ওপরে পাশাপাশি শুয়ে আছে 6টা মানুষের মূর্তি। যে 6টা বিভীষণ মূর্তির জন্য চতুর্দিকে এমন হুলস্থুল বেঁধে গিয়েছে, এই আধো আলোয় ও আধা অন্ধকারে তারাই শুয়ে আছে পাশাপাশি। কিন্তু ওরা জেগে নাকি ঘুমিয়ে? ওরা তাদের সাড়া পেয়েছে কি পায়নি? আর অমন আদুর মাটিতে ধুলো জঞ্জালেই বা ওরা শুয়ে আছে কেন? ওরা মটকা মেরে পড়ে নেই তো? অসম্ভব কিছুই নয়। এই 6টা মূর্তির প্রকৃতি যে হিংস্র, প্রথম দিনেই আলীনগরে এসে তার প্রমাণ পাওয়া গিয়েছে। এদের এই চুপ করে শুয়ে থাকা অত্যন্ত সন্দেহজনক। জয়ন্ত ও মানিক বাইরে দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে লাগলো। 1-2 করে 6 থেকে 7 মিনিট কেটে গেল। আরো মিনিট 5 পরেও মূর্তিগুলো ওভাবেই রয়েছে দেখে জয়ন্ত নিজের মুখখানা ভেতরে আরো খানিকটা বাড়িয়ে দিল।
শেষটা যা থাকে কপালে ভেবে সে একেবারে ঘরের ভেতরে ঢুকল এবং মানিকও সাহস সঞ্চয় করে তার পাশে গিয়ে দাঁড়ালো। প্রথমেই যা তাদের দৃষ্টি আকর্ষণ করল তা হচ্ছে এই, একটা মূর্তি ড্যাব ড্যাব করে তাদের দিকে নিষ্পলক চোখ মেলে তাকিয়ে আছে। জয়ন্তর হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। মানিক রিভলভার চালাতে যাবে এমন সময় জয়ন্ত তার হাত চেপে ধরে মৃদু স্বরে বলল, অন্য মূর্তিগুলোর চোখ দেখো। কোন মূর্তির চোখ আধ খোলা, কোন মূর্তির চোখ একেবারে বোজা। যে মূর্তিটা পুরো চেয়ে আছে তারও চোখে কোনো ভাব নেই। জয়ন্ত, এগুলো মরা। জয়ন্ত এগিয়ে গিয়ে একে একে মূর্তিগুলোর বুক হাত দিয়ে দেখল। শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ নেই, গা কাচের মতো ঠান্ডা। কিন্তু মানিক, এরা মরল কি করে? কে এদের মারল? ডান দিকের ওই মূর্তিটার কপালের ওপরে তাকিয়ে দেখো, বুলেটের দাগ এখনো শুকোয়নি। দাগটাও নতুন নয়। তবে কি এটা অমিয় বাবুদের বুলেটের কীর্তি? হতে পারে, কিন্তু কপালে অমন ভাবে গুলি খেয়ে কেউ কি বেঁচে থাকতে পারে? আরে 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 আরে, এই যে এই মূর্তিটিরও পেটে একটা ছেঁদা, এখানেও বুলেট ঢুকেছে। আর এটারও পায়ে বন্দুকের গুলি লেগেছে। হ্যাঁ, এই মূর্তিটাই তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। পায়ের দাগ দেখেই আমি যা ধরতে পেরেছিলাম। কিন্তু বাছারা, তোমরা কারা? বন্দুকের বুলেট খেয়েও তোমরা মরো না, বড় জোর খুঁড়িয়ে হাঁটো। কিন্তু আজ তোমরা পটল তুলেছ কেন? দেখো জয়ন্ত, যদি ধরে নেওয়া যায় যে ওই সব বুলেটই ওই 3টে লোকের মৃত্যুর কারণ, তাহলে বাকি 3টে লোক মরলো কেন? ওদের গায়ে তো দেখছি একটা আঁচড় পর্যন্ত নেই। তাহলে ওরা কিসে মরেছে? বিষে? কেউ বিষ দিয়েছে, না ওরা একসঙ্গে আত্মহত্যা করেছে? এদের কারোর দেহে বিষের কোনো লক্ষণ নেই। এদের কেউ কোনো উপায় হত্যা করেছে বলেও মনে হচ্ছে না। এরা যেন এসে পাশাপাশি শুয়ে পড়ে পরম নিশ্চিন্ত আর শান্তভাবে মৃত্যু ঘুমে ঢলে পড়েছে। অথচ এরা যে পরশু রাত পর্যন্ত বেঁচে ছিল সেই প্রমাণও রয়েছে। অবশ্য যদি মানা যায় যে পরশু রাতে এরাই মেয়ে চুরি আর খুন করেছিল। এমন বিচিত্র ব্যাপার আমি কখনো কল্পনা করিনি, এমন আশ্চর্য মৃত্যুও কখনো দেখিনি। মানিক, স্বীকার করতে লজ্জা নেই, মনের মাঝে আমি ভয়ে সাড়া পাচ্ছি। এ কি কাণ্ড! বুলেট খেয়ে এরা মরে না, অথচ আজ অকারণে এখানে এসে মরে পড়ে রয়েছে। মানুষের রক্ত মাংস বুলেটকে অগ্রাহ্য করে, এটাই বা কি অস্বাভাবিক কথা? মানিক মূর্তিগুলোর উপরে আর একবার শিউরে ওঠা চোখ বলিয়ে নিয়ে বলল, ভালো করে লক্ষ্য করে দেখো, এই মরাগুলো কি অনেক দিনের পুরনো পচা মরা বলে মনে হয় না? এই ঘরের ভেতরে কি একটা কবরের ভাব আড়ষ্ট হয়ে নেই? এখানকার বাতাসেও যেন পচা মরার দুর্গন্ধ। আমার শরীরটা কেমন যেন করছে জয়ন্ত, আমার গা গুলিয়ে উঠছে। হঠাৎ দরজার কাছটা অন্ধকার হয়ে গেল। জয়ন্ত ও মানিক চমকে ফিরে দাঁড়ালো এবং ঘরের ভেতরে এক পা বাড়িয়ে আবির্ভূত হল নবাবের সুদীর্ঘ মূর্তি। কিন্তু পর মুহূর্তে আবার সে অদৃশ্য হয়ে গেল। মানিক, মানিক, এসো আমার সঙ্গে। বলতে বলতে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল ঝড়ের মতো। দুজনে বাইরে বেরিয়ে দেখল নবাব তখন দালানের ওপর দিয়ে ছুটছে। মানিক, ওকে কিছুতেই আর পালাতে দেওয়া যাবে না, চলো। নবাব হঠাৎ বাঁদিকে ফিরে আবার অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত সেখানে গিয়েই দেখতে পেল প্রকাণ্ড এক সিঁড়ি। দুমদাম পায়ের শব্দে বুঝল নবাব সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। তারাও এক এক লাফ মেরে 2-3টে করে ধাপ পেরিয়ে ওপরে উঠতে লাগলো। একেবারে দোতলার দালান। নবাব আবার এক জায়গায় গিয়ে অদৃশ্য হল। সঙ্গে সঙ্গে দুম দুম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। এখন উপায়? উপায়? আমি কি এমনি এমনি ব্যায়াম করি? আমার মাংসপেশি জয় হোক। এই বলে জয়ন্ত দরজার উপর পিঠ রেখে দেহের সমস্ত মাংসপেশি ফুলিয়ে রুদ্ধশ্বাসে প্রচন্ড ধাক্কা মারল। একবার, দুবার, 3বার। দড়াম করে দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে তাল সামলাতে না পেরে জয়ন্ত ঘরের ভেতরে হুড়মুড়িয়ে পড়ল।
মানিক এক লাফে জয়ন্তর দেহ টপকে ঘরের ভেতরে গিয়ে দেখল নবাব একটা গরাদ ভাঙা জানালা দিয়ে গলে বাইরে লাফিয়ে পড়বার চেষ্টা করছে। মানিক, পায়ের দিকে গুলি করো, কুইক! লাফ মারলে আর ওকে পাবো না। জয়ন্তর মুখে কথা শেষ হবার আগেই মানিকের রিভলভার গর্জন করে উঠল। বিকট আর্তনাদ করে নবাব জানালা ছেড়ে ঘরের ভেতরে বসে পড়ল। জয়ন্ত ততক্ষণে আবার উঠে দাঁড়িয়েছে। সে আর মানিক এগিয়ে গিয়ে নবাবের দুপাশে গিয়ে দাঁড়ালো। মানিক, এর মাথা টিপ করে রিভলভার ধরে থাকো, আমি এর হাতে হাতকড়া পরিয়ে দিই। একটু বাধা দিলেই গুলি করবে, কেমন? জয়ন্ত হাত কড়া বার করল। নবাব ভালো মানুষের মতো হাত বাড়িয়ে দিল। মানিকের রিভলভারের গুলি লেগেছিল নবাবের উরুর পাশে। সেখান থেকে দরদর করে রক্ত ঝরছে। ওর ক্ষতটা পরীক্ষা করে জয়ন্ত বলল, না, ভয় নেই, এ মরবে না। তারপর নবাব, এবার তোমার নবাবের খবর বলো দেখি। তখন দিনের আলো ম্লান হয়ে এসেছে। ঘরের ভেতরে একটু একটু করে আসন্ন রাতের আভাস জেগে উঠছে। বাইরে থেকে গাছের পাতারা তাদের মর্মর বার্তা পাঠাচ্ছে। তাছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। কি হলো নবাব, চুপ করে আছো কেন? নবাবের সেই সাপের মতো নির্দয় চোখে এতক্ষণ পরে আবার আগুন ফিরে এলো। সে একবার মুখ তুলে জানালা দিয়ে বাইরের রৌদ্রহীন আকাশের দিকে তাকালো। তারপর জয়ন্ত ও মানিকের মুখের ওপর চোখ বুলিয়ে সহজ এবং শান্ত স্বরেই বলল, তোমরা কি জানতে চাও? তুমি মেয়েদের চুরি করে লুকিয়ে রেখেছো? জানি না। জানো না? না। এখানে তুমি কি করো? জানি না। তোমার এই 6 সারাত মূল্য কেন? জানি না। আচ্ছা, অর্থাৎ তুমি কিছুই বলবে না? না। আমি এখনই দেশলাইয়ের কাঠি জেলে তোমার চিবুকের তলায় ধরবো। ধীরে ধীরে তোমার দেহের মাংস পোড়াবো। পোড়াও, আমি তবু কিছু বলবো না। আচ্ছা বেশ, আগে তো তোমায় নিয়ে গিয়ে হাজতে পুরি, তারপর তোমার মুখ খোলাবার ভালোই ব্যবস্থা করব। সে চেষ্টা তো করেছিলে, পেরেছিলে কি? ও, তুমি ভাবছো আবার পালাবে? বেশ, দেখা যাবে। আপাতত আমার সঙ্গে চলো। আমি এখান থেকে যাব না। যাবে না? তোমার ঘাড় যাবে। আমরা তোমাকে লাথি মারতে মারতে নিয়ে যাব। নবাবের দু চোখ দ্বিগুণ প্রজ্বলিত হয়ে উঠল। জয়ন্তর দিকে চেয়ে অগ্নি বৃষ্টি করে সে বলল, তুমি আমাকে লাথি মারতে মারতে নিয়ে যাবে? লাথি মারতে মারতে? পারবে না। দেখবে পারবো কিনা দেখবে। নবাব আর কোনো জবাব দিল না। হাঁটু গেড়ে মাটির ওপর বসেছিল। সেই অবস্থায় তার দেহ হঠাৎ সোজা হয়ে উঠল। তার আগুনের মতো চোখ দুটো বন্ধ হয়ে গেল, যেন সে ধ্যানমগ্ন নিষ্কম্প এক প্রতিমূর্তি। হে আবার কি নতুন ঢং! জানোই তো প্রবাদ আছে, দুরাত্মার ছলের অভাব নেই। কালো আলখাল্লার তলায় কত কলা কৌশল লুকোনো আছে তা কে জানে। বেড়াল আন্নিকে বসেছেন, বোধহয় আমাদের প্রশ্ন এড়াবার জন্য। কিন্তু নবাব কোনো কথা বলল না। তার সমস্ত বাহ্য জ্ঞান তখন যেন লুপ্ত হয়ে গেছে। কেবল থেকে থেকে তার কপালের উপরের শিরাগুলো ফুলে ফুলে উঠছে। ওদিকে তার আহত উরু দিয়ে রক্ত ঝরে যে কাপড় আর ঘরের ধুলো ভিজিয়ে তুলছে, নবাবের সেদিকে খেয়াল পর্যন্ত নেই। যন্ত্রণাও তার হচ্ছিল নিশ্চয়ই, কিন্তু তার মুখে যন্ত্রণার কোনো চিহ্নই ফুটে ওঠেনি। মানিক জানালার ধারে গিয়ে দাঁড়ালো। একবার নিচের দিকে তাকিয়ে দেখল জানালার ঠিক তলাতেই রয়েছে বালির স্তূপ। সেই দিকে জয়ন্তর দৃষ্টি আকৃষ্ট করে বলল, নবাবটা কিরকম ধরিবাজ দেখো। এখান থেকে বা 3 তলা থেকেও ওই বালির স্তূপের ওপর লাফিয়ে পড়লে হাত পা ভাঙার কোনো ভয় নেই। বিপদের সময় পালাবার ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছে। কিন্তু তবু সে পালাতে পারল না। সে তোমার দেহের অদ্ভুত শক্তির জন্য। আর তোমার রিভলভারের জন্য।
হ্যাঁ, কিন্তু আর কতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবাবের ভণ্ডামি দেখবো? 8 ঘন্টার মধ্যেই রাতের অন্ধকারে চোখ অন্ধ হয়ে যাবে। এবার নবাবকে জাগাও। কিন্তু তাকে আর জাগাতে হলো না। সে নিজেই আবার চোখ খুলে বলল, তোমরা পারবে না, পারবে না। আমাকে এই ঘরের বাইরে নিয়ে যেতে পারবে না। আমাকে গুলি করে জখমই করো আর আমার হাতে হাত কড়াই পুড়িয়ে দাও, তবু আমি হব তোমাদের প্রভু। পৃথিবীর কোন সম্রাটের যে শক্তি নেই, আমার বুকে আছে সেই বিপুল শক্তি। মানব, দানব, ভূত, প্রেত আমার আজ্ঞা পালন করবে সবাই। আমি এই মৃত আলীনগরের একচ্ছত্র সম্রাট। এখানে আমার উপরে আর কারুর আজ্ঞা চলবে না। তোমাদেরও জীবন মরণ এখন আমারই হাতে। তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তার ভীষণ ও অলৌকিক অট্টহাস্য সেই সুবিশাল মৃত্যু প্রাসাদের মহাস্তব্ধতাকে বিদীর্ণ করে প্রত্যেক খিলানে খিলানে গিয়ে যেন আছড়ে পড়ে ছুটোছুটি করতে লাগলো। ঘরের ছাদের তলা থেকে শয়তানের অভিশাপের মতো কালো এক ঝাঁক বাদুড় ভয় পেয়ে জানালা দিয়ে গলে বাইরে উড়ে গেল। নবাবের মূর্তির এত পরিবর্তন হয়েছে যে তার দিকে তাকালেও এখন বুক ধুকপুক করে ওঠে। আচম্বিতে তার এই ভাবান্তরের, এই আস্ফালনের কারণ কি? জয়ন্ত মনের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। তবু জোর করে সেই ভাবটা দমন করে সে ধমকে বলে উঠল, নবাব, ওই বিদঘুটে হাসি থামাও। ওরে আয়, ওরে আয়, আয় রে আমার জীবন হারা জীবন্তের দল। সূর্যের চোখ কানা হয়েছে, দিনের আলো নিভে গেছে, বাদুড়ের ঘুম ভেঙেছে, কালো বিড়াল জেগেছে, কবরের দরজা খুলেছে। এইবারে তোরাও উঠে দাঁড়া, গোরস্থানে আলো জ্বাল, নরকের ফটকে সন্ধ্যাবাতি দে। ঝরে পড়ুক তোদের গায়ের ধুলো, জাগুক তোদের বুকে রক্ত তৃষ্ণা, দুলুক তোদের গলায় গলায় নরমুণ্ডমালা। রাত তোদের ডাকছে, শ্মশান তোদের ডাকছে, আমি তোদের ডাকছি। ওরে আয়, তোরা আয়, আয়, আয় প্রাণ হারা মহাপ্রাণীর দল। জয়ন্ত রেগে বলল, মানিক, মানিক, আমরা কি এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনবো? ওই বদমাসটার ঝাঁকড়া চুল ধরে মাটি থেকে টেনে তোলো তো দেখি, ও আমাদের সঙ্গে যায় কিনা। কিন্তু জয়ন্তের কথা মানিকের কানে ঢুকল না। সে তখন কান পেতে আর একটা শব্দ শুনছিল। একতলায় সমতালে পা ফেলে কারা যেন চলছে, যেন শিক্ষিত সৈন্যদলের পদশব্দ, যেন কাদের পরলোক থেকে ইহলোকে আনাগোনার শব্দ। জয়ন্তেরও মুখ সাদা হয়ে গেল ভয়ে। তালে তালে সেই পদশব্দ সিঁড়ির ধাপ দিয়ে ওপরে উঠছে। ওরে আয়, ওরে আয়, ওরে আয় রে আয়, মৃত্যুর দল। শব্দ
ক্রমেই এগিয়ে আসছে। মানিক ছুটে দরজার কাছে গেল, মুখ বাড়িয়ে দেখল সিঁড়ি পার হয়ে প্রথমে যে মূর্তিটা আবির্ভূত হলো তার কপালে সেই বুলেটের দাগ। তার পিছনেই দেখা দিল আর এক মূর্তি। যেটুকু দেখল তাই যথেষ্ট। খানিক আগে একতলার কোণের ঘরের সেই তাপহীন, শ্বাসহীন, প্রাণহীন আড়ষ্ট দেহগুলোর মধ্যেই মানিক এদের দেখে এসেছে। দ্বিতীয় মূর্তির পিছনে যখন আবার একটা মূর্তি খোঁড়াতে খোঁড়াতে দালানের উপরে এসে উঠল, মানিক প্রচন্ড বেগে সেই জানালার কাছে দৌড়ে এসে বলল, জয়ন্ত, বাইরে লাফিয়ে পড়ো, ওই মরাগুলো জ্যান্ত হয়েছে। ওরে আয় রে আয়, কবরবাসীর দল। ওরা এগিয়ে আসছে, আরো এগিয়ে আসছে। জয়ন্ত রুখে দাঁড়িয়ে বলল, আসুক ওরা, আমি ওদের ভয় করি না। মানিক তাড়াতাড়ি জয়ন্তের হাত ধরে জানালার দিকে তাকে ঠেলে দিয়ে বলল, দুঃসাহসের একটা সীমা আছে জয়ন্ত। মনে রেখো, বন্দুকের বুলেটও ওদের প্রতিরোধ করতে পারে না। ওরা এসে পড়ল, এবার শিগগিরই লাফ মারো। নবাব এতক্ষণে উঠে দাঁড়ালো, মুখে তার নিষ্ঠুর হাসি। কিন্তু মানিক তৎক্ষণাৎ তার এক পা লক্ষ্য করে আবার রিভলভার ছুঁড়ল। বিকৃত মুখে নবাব তীব্র চিৎকার করে আবার মাটিতে পড়ে গেল। প্রথমে জয়ন্ত, তারপর মানিক জানালা গলে নিচের বালির স্তূপের ওপর লাফিয়ে পড়ল। তখনও একেবারে অন্ধকার হয়নি। শেষ আলোর শিখারা তখনও আকাশে আঁধারের সঙ্গে যুদ্ধ করছে। জয়ন্ত ও মানিক কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে নদীর পথে ছুটল। ছুটতে ছুটতে মানিক একবার মাত্র পেছন ফিরে দেখল, দোতলার ভাঙা জানালায় মুখ বাড়িয়ে আছে কতকগুলো রক্তশূন্য সাদা মূর্তি। ফাঁড়ির দরজায় একখানা মোটর সশব্দে এসে দাঁড়ালো। জয়ন্ত আর মানিক গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকল। গায়ে কাপড় চোপড়ে ধুলো আর কাদা, মাথার চুল উস্কো খুস্কো, কিন্তু মুখে প্রচন্ড উৎসাহের ঔজ্জ্বল্য। সুন্দরবাবু, মোহাম্মদ, অমিয়, পরেশ, নিশীথকে ওদের সমস্ত অভিজ্ঞতার কথা জানিয়ে জয়ন্ত মোহাম্মদকে বলল, নবাবকে যদি ধরতে চান এখনই চলুন। পরিত্যক্ত আলীনগরের প্রাচীন পথ ধরে দুখানা সাধারণ মোটর গাড়ি ও একখানা মোটর বাস এগিয়ে চলেছে। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু ছিলেন একখানা 2 সিটারে। জয়ন্ত নিজেই তার চালক। তার পরের গাড়িতে আছেন মোহাম্মদ, অমিয়, নিশীথ আর পরেশ। বাসে আছে 12 জন চৌকিদার, ড্রাইভারদের নিয়ে মোট 21 জন লোক। ভোর হয়ে গেছে। গাড়িগুলো গোরস্থানে এসে উপস্থিত হলে জয়ন্ত চেঁচিয়ে বলল, এখানেই সকলকে নামতে হবে। সকলে একে একে গাড়ি থেকে নেমে পড়ল। একসঙ্গে এত লোকের ভিড় হতভাগ্য আলীনগর অনেক কাল দেখেনি। গোরস্থানের ভেতর দিয়ে চলতে চলতে মোহাম্মদ জয়ন্তকে বললেন, কিন্তু একটা কিছু গোলমাল আছেই আছে। আপনারা যা দেখেছেন তা তো ভূতের চেয়েও আশ্চর্য। আর জ্যান্ত মরার কল্পনাও তো আমি করতে পারছি না। পারবেন পারবেন। সেই বিশাল অট্টালিকার সামনে এসে জয়ন্ত বলল, ভেতরের উঠোনে চৌকিদাররা অপেক্ষা করুক, আমরা ডাকলেই তারা যেন ছুটে আসে। সকলে বাড়ির ভেতরে প্রবেশ করল। এতগুলো জুতোর শব্দে অট্টালিকার নির্জনতা যেন চমকে উঠল সবিস্ময়ে। জয়ন্ত মনে মনে ভাবল, নবাব যদি এখনো এখানে থাকে তাহলে এই পায়ের শব্দগুলো সেও শুনতে পেয়েছে নিশ্চয়ই। আর সেই জ্যান্ত মড়াগুলো, তারাও কি এখন উৎকর্ণ হয়ে তালে তালে পা ফেলে আক্রমণ করতে আসবার জন্য অপেক্ষা করছে না? সুন্দরবাবু মনে মনে বললেন, এবারে তো খাঁচার ভেতরে ইঁদুরের মতো বাড়ির ভেতরে বন্দি হলো। কোন দিক দিয়ে ভূত এলে কোন দিক দিয়ে পালানো উচিত কিছুই তো বোঝা যাচ্ছে না। জয়ন্ত সবার আগে একতলা দালানের সেই কোণের ঘরে গিয়ে ঢুকল।
চারিদিকে তাকিয়ে ঘাড় নেড়ে হতাশভাবে বলল, না, ওরা এখানে নেই। নেই, বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে। আপনি ঘর ভুল করেননি তো? না, দেখুন। এই বলেই সে টর্চ টিপে মেঝের উপরে আলো ফেলল। মেঝের উপরে পুরু ধুলো, আর ধুলোর উপরে পাশাপাশি 6টা দেহের পরিষ্কার ছাপ। আশ্চর্য। চৌকিদারদের উঠোনে সব ঘর খুঁজে দেখতে বলুন, ততক্ষণে আমরা উপরটা ঘুরে আসি। কিন্তু বোধহয় মিথ্যে ঘোরাঘুরি, শিকার পালিয়েছে। আমরা যে আবার আসবো নবাব সেটা আন্দাজ করতে পেরেছে, সে বোকা নয়। যে ঘরে নবাব আহত হয়েছিল সবাই এবার সেই ঘরে প্রবেশ করল। ঘরে জনপ্রাণী নেই। মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন নিশ্চল জড় পাথরের মূর্তি। তারপর হঠাৎ কি এক উৎসাহে পকেট থেকে রূপোর শামুক বের করে দুবার সশব্দে নস্যি টানল। মানিক জানে এটা জয়ন্তর বিশেষ আনন্দের লক্ষণ, কিন্তু হঠাৎ সে এমন আনন্দিত হলো কেন? মোহাম্মদ বললেন, বাড়ির সব ঘরই যে এমন খালি দেখব সে বিষয়ে সন্দেহ নেই। সব ঘর হয়তো খালি নেই। কি করে জানলেন? এখনো ঠিক করে কিছু বলতে পারছি না। আসুন আমার সঙ্গে। জয়ন্ত এগিয়ে গেল, আর সবাই চলল তার পেছন পেছন। ঘর থেকে বেরিয়ে জয়ন্ত খুব ধীরে ধীরে দালান দিয়ে এগোতে লাগল। দালানের পূর্ব প্রান্তে একটা দরজা, সেটা ভেতর থেকে বন্ধ। এই দরজাটা কে বন্ধ করলো? যেই বন্ধ করুক আমি খুলে দিচ্ছি। আপনাদের বন্দুক তৈরি রাখুন। জয়ন্ত ধাক্কা মেরে দরজার খিল ভেঙে দিল, কিন্তু সেটা ঘরের দরজা নয়, অন্দরমহলের দরজা। জয়ন্ত আবার এগোল। অন্দরেও একটা উঠোন রয়েছে, কিন্তু বাইরের মতো অত বড় নয়। এরপর আবার একটা দালান, তারপর আবার একসার সিঁড়ি। জয়ন্ত এবার নিচে নামতে লাগলো, তারপর ডান দিকে ফিরে এগিয়ে চলল। সে আবার এক টিপ নস্যি নিল এবং মনের আমোদে শীষ দিতে শুরু করল। দ্বিতীয় উঠোনের পূর্ব প্রান্তে ঘুটঘুটে অন্ধকার একটা ঘর। জয়ন্ত সোজা সেই ঘরের ভেতরে গিয়ে ঢুকল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার টর্চটা জেলে কি যেন দেখল, কিন্তু সে ঘরেও কেউ নেই। আপনি এখানে এলেন কেন? জয়ন্ত সে কথার জবাব না দিয়ে যেন নিজের মনেই বলল, দেখছি এ ঘর দিয়ে বেরোবার আর কোনো পথ নেই। আচ্ছা, তাহলে কোথায় গেল? কে কোথায় গেল? নবাব সেই ঘরেই ঢুকেছে, কিন্তু দরজা দিয়ে আর বেরোয়নি। আপনার এমন আশ্চর্য অনুমানের কারণ কি? কারণ রক্তের প্রমাণ মোহাম্মদ সাহেব, রক্তের প্রমাণ। মেঝের দিকে তাকিয়ে দেখুন। মানিক সবিস্ময়ে দেখল মেঝেতে একটা সুদীর্ঘ কালো রেখা। ঘর থেকে মুখ বাড়িয়েও দেখল সে রেখা দালান দিয়ে সমান চলে গেছে। রক্ত জমাট বাঁধলে যেটা কালো দেখায়, ঠিক সেই রকম একটি রেখা। মোহাম্মদ সাহেব শুনেছেন তো, মানিকের রিভলভারের গুলিতে কাল নবাবের উরু আর পা জখম হয়েছিল। নবাব যেখান দিয়ে গিয়েছে কিংবা তাকে যেখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সারা পথেই রক্ত ঝরে ঝরে পড়েছে। সেই রক্তরেখা অনুসরণ করেই ওপরের ঘর থেকে আমি এখানে এসে হাজির হয়েছি। এখন বুঝতে পারলেন? ধন্য জয়ন্তবাবু, আপনি ধন্য। কিন্তু সে শয়তানটা গেল কোথায়? সেটাই হচ্ছে সমস্যা। দেখছেন তো, রক্তের একটা রেখাই এই ঘরে এসে ঢুকেছে। নবাব ঘর থেকে বেরিয়ে গেলে আরেকটা রেখাও দেখতে পাওয়া যেত। মোহাম্মদ সাহেব, আপনি সব চৌকিদারকে এখানে আসতে বলুন। আমি ততক্ষণ নবাবকে খোঁজার চেষ্টা করি। মোহাম্মদ বাইরে গিয়ে বার তিনেক বাঁশি বাজাতে চৌকিদারদের দ্রুত পায়ের শব্দ শোনা গেল। জয়ন্ত টর্চ জেলে দেখে বলল, মানিক, রক্তের দাগ ওই দেওয়ালের গায়ে শেষ হয়েছে, কিন্তু দেওয়ালের সামনে গিয়ে নবাব অদৃশ্য হলো কেমন করে? সে তো আর হাওয়া হয়ে মিলিয়ে যেতে পারে না। ওই তো ওই দেখো, দেওয়ালের গায়ে দুটো কড়া।
এসব সেকেলে পুরনো বাড়িতে প্রায়ই গুপ্তদ্বার থাকে। মানিক, কড়া দুটো ধরে জোরে টান মারো তো। মানিক তাই করল। খুব সহজেই দেওয়ালের খানিকটা অংশ হড়হড় করে দরজার মতো খুলে গেল। ভেতরে একটা পথ। সবাই রিভলভার নাও। 6 জন চৌকিদার গুপ্তদ্বারের সামনে পাহারা দিক, 6 জন আমাদের সঙ্গে আসুক। পথটা গিয়ে আর একটা দরজার সামনে শেষ হয়েছে। দরজার সঙ্গে আর একবার জয়ন্তর শক্তি পরীক্ষা শুরু হলো। 3 বারের প্রবল আক্রমণে মড়াত করে একটা শব্দ হলো। দরজার দুখানা কবাট চৌকাঠ থেকে ভেঙে বেরিয়ে এলো। জয়ন্ত হাঁপাতে হাঁপাতে আরো 2-3টে লাথি মারতেই হুড়মুড় করে পাল্লা দুখানা ভেঙে পড়ল। খোলা দরজা দিয়েই দেখা গেল একখানা বড় হলঘর এবং ঘরের এদিককার দেওয়ালের সামনে খাটের বিছানার উপরে হাসি মুখে বসে রয়েছে স্বয়ং নবাব। জয়ন্ত চেঁচিয়ে বলল, সালাম আলীনগরের সম্রাট, ভেতরে আসতে পারি? নবাব খুব মিষ্টি গলায় বলল, এসো। তোমার সেই জীবনহীন জীবন্তরা কোথায়? হঠাৎ এসে পড়েছ, তাদের জাগাবার আর সময় পেলাম না। তাহলে এই জীবনে আর সময় পাবেও না। এই বলেই জয়ন্ত ভেতরে গিয়ে ঢুকল সবার আগে। অন্য সবাই তার পিছনে পিছনে এগিয়ে গেল। ঘরে ঢুকে পেছন ফিরে সবাই স্তম্ভিত চোখে দেখল দরজার দিকের দেওয়ালের তলাতেই পাশাপাশি শুয়ে আছে সেই 6টা মূর্তি। তাদের কারুর চোখ বোজা, কারুর চোখ আধ খোলা, কারুর পুরো খোলা, কিন্তু সব চোখই আড়ষ্ট, মরার মতো দৃষ্টিহীন। জয়ন্ত এগিয়ে গিয়ে তাদের বুকে হাত দিয়ে বলল, মোহাম্মদ সাহেব, দেখে যান এই ঠান্ডা বুকে শ্বাস প্রশ্বাসের কোনো চিহ্ন আছে কিনা, দেখে যান। মোহাম্মদ দূর থেকেই বললেন, দেখতেই তো পাচ্ছি ওগুলো মরা। কিন্তু এই মরাগুলোই সেদিন বেঁচে উঠেছে। মোহাম্মদ অবিশ্বাসের হাসি হাসলেন। কি যে বলেন? সুন্দরবাবু চোখ ছানা পড়া করে বললেন, ওরা আবার যদি জাগে, আবার যদি তেড়ে আসে? এই চৌকিদার, লাশগুলো শিগগিরই এখান থেকে সরিয়ে নিয়ে যা বাবা। কিন্তু চৌকিদাররা কেউ মরা ছুঁতে রাজি হল না। নবাব হাসতে হাসতে বলল, ভয় নেই, ওরা কেউ আর জাগবে না। এইবারে আমিও ওদের মতো ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়বে? ঘুমিয়ে পড়ব। তোমরা জ্যান্ত নবাবকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। এই দেখো। এই বলে নবাব বিছানার উপর থেকে একটা খালি শিশি তুলে নিয়ে দেখালো। তুমি বিষ খেয়েছো? তোমরা হঠাৎ এসে পড়লে, নইলে ওদের আর একবার জাগিয়ে শেষ চেষ্টা করে দেখতাম। বিষ না খেয়ে উপায় কি? তুমি সত্যি সত্যি ওই মরাগুলোকে বাঁচাতে পারো? পারি। অবিশ্বাস হচ্ছে? দেখবে। তোমরা কি পিশাচ সিদ্ধ মানুষের কথা শোনোনি? আমি বহু সাধনায় সেই বিদ্যা অর্জন করেছি। নানান দেশের নানান কবর খুঁজে আমি বেছে বেছে খুব জোয়ান আর টাটকা মরা তুলে এনেছি। যখন দরকার হয় তখন আমি তাদের নিজের আত্মার অংশ দিই, কিন্তু ওদেরও দেহ তাজা রাখবার জন্য জ্যান্ত জীবের রক্তের প্রয়োজন হয়। তাই যখন ওই মরারা বাঁচে
বনের জীব ধরে তাদের গড় ভেঙে রক্ত খায়, সুবিধে পেলে মানুষের রক্ত পান করে, আর তারপর গোলামের মতো আমার হুকুমে ওঠে বসে চলে ফিরে। তোমরা কি জানতে চাও বলো? আমার ঘুমোবার সময় ঘনিয়ে আসছে। তুমি মেয়ে চুরি করতে কেন? কেন বলেছি তো, আমি আলীনগরের রাজা, তাই তো আমি নবাব নাম নিয়েছি। আমার বেগম নেই, তাই মেয়ে ধরে আমি বেগম করব বলে কিন্তু একটা মেয়েও আমার বেগম হবার উপযুক্ত হলো না। তবু তাদের ধরে রেখেছি, মনের মতো বেগম পেলে তাদের বাঁধি করে রাখবো বলে। আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাশের ঘরে গিয়ে দেখো, দরজা দিয়ে চলে যা। পশ্চিম দিকে একটা দরজা রয়েছে। অমিয় সেটা ঠেলতেই খুলে গেল। সেদিকেও রয়েছে একটা পথ। অমিয় চেঁচালো, শিলা! শিলা! ক্ষীণ কাতর কণ্ঠে সাড়া দিল শিলা। দাদা, 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 আমি এখানে। মিনিট 3 পরে অমিয় তার বোনের হাত ধরে ফিরে এলো। ওদের পেছন পেছন এলো আরো 3টি মেয়ে। সকলেই ভয়ে থরথর করে কাঁপছে। 6টা মৃত মূর্তির দিকে তাকিয়ে শিলা আর্তনাদ করে আতঙ্কগ্রস্ত স্বরে বলে উঠল, দাদা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো। এই তো আমরা এসে পড়েছি। তোর আর কোনো ভয় নেই শিলা, আর কোনো ভয় নেই তোর। কিন্তু ওই মরাগুলো ওরা যেখানে রয়েছে, ওরাই যে আমাকে ধরে এনেছে। ওরা যেন আমাকে ভয় দেয়। শিলাকে নিজের আরো কাছে টেনে এনে তার পিঠ চাপড়াতে চাপড়াতে অমিয় বলল, শিলা, শিলা, ওরা আর কাউকে ভয় দেখাতে পারবে না। ওদের আবার আমরা মাটির তলায় পুঁতে ফেলবো, আর কোনো ভয় নেই। তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তো, এখন এখান থেকে বেরিয়ে যাও। যাও, আমাকে মরতে দাও। যাও। তা হয় না, তুমি মরবে কিনা কে জানে। নবাব টলে পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি দেওয়াল ধরে নিজেকে সামলে নিয়ে বলল, আমার মৃত্যু নিশ্চিত। তোমরা নির্ভয়ে যেতে পারো। চোখের সামনে তোমার মৃত্যু না দেখে আমরা এখান থেকে এক পাও নড়তে পারবো না। নবাবের ঝিমিয়ে আসা চোখে আবার বিদ্যুৎ খেলে গেল। অস্পষ্ট জড়ানো স্বরে সে গর্জন করে বলল, আমাকে একলা মরতে দেবে না। হঠাৎ সে সিধে হয়ে উঠল এবং তার 2 চোখ বন্ধ হয়ে গেল। মানিক সন্দিগ্ধ কণ্ঠে বলল, ও মরল নাকি? জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে নবাবের মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সুন্দরবাবু মেঝের ওপরে প্রচন্ড এক আছাড় খেয়ে পড়লেন এবং গড়াতে গড়াতে নবাবের খাটের তলায় ঢুকে পড়ে ক্রমাগত বলতে লাগলেন। ওদিকে ঘরের ভেতরে আরম্ভ হয়েছে চিৎকার ও আর্তনাদের সঙ্গে বিষম হুটোপুটি ও ছুটোছুটি। চৌকিদাররা দল বেঁধে ঘর ছেড়ে পালিয়ে গেল এবং তাদের সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল অন্য 3টি মেয়ে।
এখান থেকে পালাও, পালাও, সবাই মিলে পালাও। এই তোমরা আগে বেরো, তোমরা আগে বেরো, আমরা বেরোচ্ছি এখান থেকে। শুধু শিলা তার দাদার হাতের উপরে এলিয়ে মূর্ছিত হয়ে পড়ল। সেই 6টা মৃতদেহ টলতে টলতে মেঝের উপরে উঠে বসেছে। তাদের প্রত্যেকেরই ভাবহীন চোখ একেবারে বিস্ফারিত। মোহাম্মদ পেছনে সরে দেওয়ালের উপর পিঠ রেখে একেবারে আড়ষ্ট হয়ে গেলেন। মানিক রিভলভার ছুঁড়ল। কোনো কোনো দেহে গুলি ঢুকে বিভৎস ছিদ্রের সৃষ্টি করল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এক ফোঁটাও রক্ত বেরোল না, কিংবা মূর্তিগুলোর মুখে বা চোখে যন্ত্রণার আভাসটুকুও ফুটে উঠল না। কি ভয়ানক! সে অসম্ভব অস্বাভাবিক দৃশ্য দেখলেও বুকের রক্ত জমে বরফ হয়ে যায়। জয়ন্তর হঠাৎ তখন খেয়াল হলো নবাব নিশ্চয়ই মরবার আগে শেষবার মরা জাগাবার জন্য ধ্যানাসনে বসেছে। সে এক লাফে বিছানার উপর গিয়ে পড়ে নবাবকে প্রচন্ড ধাক্কা মারল। নবাব শয্যায় এলিয়ে পড়ল। ওদিকে সেই মুহূর্তেই 6টা মূর্তি উঠে দাঁড়াতে দাঁড়াতে আবার অবশ হয়ে প্রথমে বসে তারপর মাটিতে গড়িয়ে পড়ে গেল। আবার তারা যে মরা সেই মরাতেই পরিণত হল। জয়ন্ত নিচু হয়ে নবাবের বুকে হাত দিল। নবাবের বুক স্থির। তার নাকে হাত দিল। নবাবের কোনো নিঃশ্বাস পড়ছে না। মানুষ পিশাচ চির মৃত্যুতে মগ্ন।